12 বছরের পিয়াসাকে রেখে পিয়াসার মা পারভিন পালিয়ে গেল বাড়ির লজিং মাস্টার সাদিক আলীর সাথে। সাদিক আলী পিয়াসার ছোট ফুপু মালিহার টিচার। 2 মাস পরেই মালিহার সাথে বিয়ে হওয়ার কথা, অথচ দুপুর থেকে মাস্টারও গায়েব, পারভিনও গায়েব। পিয়াসা কাঁদতে কাঁদতে দাদির কাছে গেল। ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ হলো, কিন্তু মাকে দেখেনি। সবার কথা পিয়াসা বুঝতেও পারছে না। জমিরুন বিবি পিয়াসার গালে থাপ্পড় দিয়ে বললেন, খানকি মাগিন মাইয়া, মর গিয়া তুই, তোর মা তোরে আমার ঘাটে রাইখা গেছে কেন? পিয়াসা এই গালিগালাজের অর্থ জানে না। যদি জানত তাহলে হয়তো আবারও দাদিকে জড়িয়ে ধরত না। মার খেয়েও পিয়াসা আবারও গিয়ে দাদিকে জড়িয়ে ধরে। জমিরুন এবার চুলের মুঠি ধরে কলের দুয়ারে। পিয়াসার কপাল কেটে রক্ত বের হতে থাকে। আর একবার যদি তোরে এইখানে দেখছি পিয়া, তাইলে খুব খারাপ হইব। একেবারে নিয়া কুকুরের ঘরে রাইখা আমু, যদি আমারে আর একবার ত্যাক্ত করিস। পিয়াসা ধীর পায়ে উঠে দাঁড়ায়। তারপর পুকুর ঘাটে গিয়ে বসে। চারদিকে নীরবে সন্ধ্যা নেমে আসে। সেই সাথে অন্ধকার নেমে আসে পিয়াসার মনে। ছোট্ট বুকে ভয়ের ধুকপুকানি। পিয়াসার গা ছমছম করে ওঠে। কুকুরে পিয়াসার ভীষণ ভয়। বাড়ির উঠানে ভুলু কুকুর যখন তার ছানাপোনা নিয়ে ঘুরে বেড়ায়, পিয়াসার তখন আত্মা শুকিয়ে যায়। দাদি সবসময় ভুলুকে খাবার দেয়, লালন পালন করে। দাদিকেও পিয়াসা ভয় পায়। সবসময় দেখে কিছু হলেই দাদি গিয়ে মায়ের চুলের মুঠি টেনে ধরে। তবুও আজকে কেন দাদির কাছে গেল পিয়াসা? পুকুরের উত্তর দিকে ঘন জঙ্গল। পিয়াসা উঠে জঙ্গলের দিকে যায়। অভিমানে বুকের ভেতর কেমন দম বন্ধ হয়ে আছে। দাদি অযথা মায়ের ওপর রাগ করছে। মা তাকে রেখে কেন কোথাও যাবে? মা তাকে রেখে কোথাও যাবে না, এটা জানে পিয়াসা। মা ছাড়া তার পিয়াসাকে আদর করার কেউ নেই, বাবাও না। সেখানে মা কখনোই পিয়াসাকে এইভাবে রেখে যাবে না। চোখের পানি মুছে পিয়াসা পেয়ারা গাছের পাশ দিয়ে যাওয়ার সময় থমকে দাঁড়ায়। গাছের পাশেই একটা ময়লা ফেলার গর্ত। যত নোংরা ময়লা সবকিছুই এখানে এনে ফেলা হয়। উৎকট গন্ধ আসে সেই গর্ত থেকে সব সময়। শুকনো পাতার উপর দিয়ে খসখস শব্দ তুলে একটা সাপ এদিক ওদিক ঘুরে বেড়াতে দেখে পিয়াসার বুক ধরফর করে ওঠে। আতঙ্কিত হয়ে পিয়াসা গাছে উঠে বসে। এই পৃথিবীতে সাপ আর কুকুর, এই দুইটা জিনিসে পিয়াসার ভীষণ ভয়। দুটো ডালের মধ্যে পা ছড়িয়ে বসে পিয়াসা। চারদিকে কেমন নীরব নিস্তব্ধতা। অজানা একটা পোকা একটানা ডেকেই চলেছে। পিয়াসা কুকড়ে ওঠে ভয়ে। অন্ধকারে হিস হিস শব্দ শুনে পিয়াসার গলা শুকিয়ে যায়। সাপটা কি এখনো এখানেই আছে? এত ভয় লাগছে কেন? পিয়াসা কাকে ডাকবে এখন? কাউকে ডাকলে যদি সাপটা পিয়াসার সন্ধান পেয়ে যায়? পিয়াসার ছোট্ট মাথায় রাজ্যের চিন্তা খেলা করে। মা আসছে না কেন এখনো? দুর্গন্ধের জন্য টিকা যাচ্ছে না এখানে। ভয়ে শক্ত করে পিয়াসা গাছের ডাল ধরে বসে রইল। একটু পর দেখল টর্চের আলো দেখা যাচ্ছে দূরে। এদিকেই আসছে আলো। পিয়াসা তাকিয়ে থাকতে থাকতে দেখতে পেল ভুলু আসছে সবার আগে। ভুলুকে দেখে পিয়াসা জমে গেল। দাদি গজগজ করতে করতে আসছে। পিয়াসা একেবারে চুপ করে রইল। কোনো শব্দ করা যাবে না। দাদিকে পিয়াসা জানে, সত্যিই যদি তাকে ভুলুর সামনে ছেড়ে দেয়, ভুলুকে দাদি যা করতে বলে ভুলু তাই করে সব সময়। গাছের ওপর থেকে তাকিয়ে রইল পিয়াসার নিঃশব্দে নীরবে। নিঃশ্বাস ফেলতেও ভুলে গেল পিয়াসা। দাদি চলে গেল আবারও ভুলুকে নিয়ে। হতবাক পিয়াসা বসেই রইল গাছে। মা আসবে ঠিকই, পিয়াসা জানে। মা পিয়াসাকে রেখে কোথাও যাবে না। রাতভর পিয়াসা ঘরে নেই। কেউ পিয়াসার খোঁজে এলো না। মালিহা রাতে 2 হাত ভর্তি করে মেহেদি পড়ল। জমিরুন মেয়ের রংঢং দেখে বিরক্ত হয়ে বললেন, এখনো সময় আছে, নিজের মনরে ঠিক কর। মালিহা ঠোঁট বাঁকিয়ে বলল, যাই বড় অপাদের বাড়িতে গিয়ে দেখায় আসি হাতের মেহেদি কেমন হয়েছে। জমিরুন হতাশ হয়ে তাকান মালিহার দিকে। জীবন থেকে কি সব অন্যায় অপরাধ ধামাচাপা দেওয়া যায়? সত্যিই কি পারবেন তিনি? এদিকে দুরু দুরু বুকে পিয়াসা মায়ের জন্য অপেক্ষা করতে লাগলো। এতক্ষণে পিয়াসার মনে হলো মা কি সত্যিই কোথাও চলে গেছে? তা না হলে এখনও কেন পিয়াসাকে ডাকছে না? মা যদি চলে যায় তাহলে পিয়াসা রাতে কাকে জড়িয়ে ধরে ঘুমাবে? মায়ের গন্ধ ছাড়া পিয়াসার ঘুম আসে না। ভাবতে ভাবতে দেখতে পেল ছোট ফুপু আসছে এই দিকেই, সাথে ভুলুও আছে। পিয়াসা ফুপুকে ডাকতে গিয়েও ডাকল না। পরক্ষণেই দেখতে পেল ফুপু শুধু একা না, ছোট ফুপুর সাথে পিয়াসার বড় ফুপা কাদেরও আছে। দুজনে হাঁটতে হাঁটতে পেয়ারা গাছটির পাশে বাদাম গাছের নিচে এসে দাঁড়ায়। হুট করেই কাদের মালিহাকে শক্ত করে জড়িয়ে ধরে চুমু খায়। মালিহার হাত থেকে হারিকেন পড়ে যায়। খিলখিল করে হেসে মালিহা বলে, কি করতেছেন দুলা ভাই? কি করতেছি তুই জানোস না?
মালিহা খিলখিল করে হাসে। পিয়াসার বুক কাঁপে। ফুপা ফুপুকে ব্যাট টাচ করছে। ফুপু কেন কিছু বলছে না? ভুলুটাও এসে পেয়ারা গাছের নিচে দাঁড়িয়ে আছে। পিয়াসার 2 চোখে পানি চলে আসে। মা তো বলেছে এরকম করে যদি কেউ টাচ করে তাহলে সেটা ব্যাট টাচ। ফুপু কেন চুপচাপ দাঁড়িয়ে হাসছে? কাদের টান দিয়ে মালিহার গায়ের জামা খুলে নেয়। পিয়াসা শক্ত করে গাছের ডাল ধরে বসে। তার এত কান্না কেন পাচ্ছে? ফুপুকে কেন দাদি ব্যাট টাচ শেখায়নি? ফুপু বুঝতে পারছে না কেন কিছু? পিয়াসা কিভাবে কিছু করবে? ভুলুর জন্য তো পিয়াসার নিচেও নামতে পারবে না। মুহূর্তেই পিয়াসার চোখের সামনে দুজন উলঙ্গ হয়ে যায়। পিয়াসার বুকে কাঁপন ধরে। এক অনাকাঙ্ক্ষিত দৃশ্যের সাক্ষী হয় পিয়াসা। পিয়াসা উপায় না পেয়ে চোখ বন্ধ করে বসে থাকে। ভয় করছে খুব তার। কিছুক্ষণ পর দুজনেই উঠে কাপড় পরে নেয়। কাদের মালিহার গাল টিপে বলল, আম্মা কিছু বলছে? আর তোর বোনের কাছে কিছু বলছে? আরে না দুলা ভাই, আম্মা এই কাম জীবনেও করব না। আপাও কোনোদিন জানবো না। আম্মা চালাক মহিলা দুলা ভাই। আপারে জানাইলে তো আপার ঘর ভাঙব, সাথে আমারও বদনাম হইব। 2 মাইয়ার সর্বনাশ করার মতো বোকা আম্মা না। এখন আর পিয়াসার মাও নাই ঘরে। আপনি নিশ্চিন্তে আসেন আমাগো বাড়ি। শালার বউ একটা মাল ছিল বুঝলি। একবার টেস্ট কইরা দেখার বড় স্বাদ ছিল আমার। কেমনে যে আমার শালা এরকম একটা ফুলের মধু না খাইয়া বিদেশ থাকতেছে কে জানে। ওইখানে মনে হয় এইরকম মধু পাওয়া যায়। তা না হইলে এত সাধু পুরুষ দুনিয়াতে নাই। মালিহা ঠোঁট বাঁকিয়ে বলল, শখ কত আপনার? পিয়াসার মা এখন কই? মা আমারে কয় নাই। আমি নাকি কথা পেটে রাখতে পারি না। কাদের বলল, কথা পেটে রাখুন লাগবো না, আমার পোলাপান পেটে রাখতে পারলেই হইব। মালিহা কেমন খিলখিল করে হাসে। মালিহার হাসির ছন্দ পিয়াসার বুকে কাঁপন ধরায়। ফুপু কেন হাসছে পিয়াসা জানে না। পিয়াসা জানে মা তাকে বলেছে এরকম ব্যাট টাচ করা মানুষেরা পশুর মতো হয়। পশু বলতে পিয়াসা জানে হিংস্র কুকুর ভুলুকে। ভুলু একবার দাদির কথা মতো পাশের বাড়ির পলাশকে কামড়ে দিয়েছিল। সেই থেকেই তো পিয়াসা ভুলুকে এত ভয় পায়। মা বলেছে সবসময় এদের থেকে দূরে থাকতে হবে। কিছুক্ষণ পর কাদের আর মালিহা দুজন 2 দিকে চলে যায়। পিয়াসা একা বসে থাকে। সেই রাতে পিয়াসা বুঝতে পারে মা আর আসবে না হয়তো। ছোট্ট এই জীবনে এই প্রথম পিয়াসা নির্ঘুম রাত কাটালো। কেউ পিয়াসার সন্ধান করেনি। পিয়াসাও এই এক রাতেই অনেক বড় হয়ে গেছে। ভোরের আলোয় যখন পৃথিবী আলোকিত হয়ে উঠতে লাগলো, পাখিদের কিচিরমিচির শব্দে পুরো দুনিয়ার ঘুম ভাঙতে থাকে আস্তে আস্তে। পিয়াসা তখন গাছ থেকে নিচে নামে। সারা রাত বসে থাকতে থাকতে পিয়াসার কোমর ব্যথা হয়ে গেল। পুরো রাত না ঘুমিয়ে কান্না করায় চোখ দুটো লাল হয়ে গেল পিয়াসার। শুকনো পাতায় মর্মর ধ্বনি তুলে পিয়াসা বাড়ির দিকে যায়। জমিরন ঘুম থেকে উঠে হাঁস মুরগির খোয়ারের দরজা খুলছে। সেই সময় পিয়াসাকে দেখে জমিরন অবাক হয়। গতরাতে এত পেরেশানিতে ছিল যে পিয়াসার কথা ভুলেই গেছেন। এর মা তো গেল, এখন এর কি হবে? পিয়াসা বারান্দার খুঁটির সাথে হেলান দিয়ে বসে। ঘরের ভেতর গুনগুন করে মালিহা গান গাইছে। উঠানের ওপর জামরুল গাছের ডালে একটা পাখি কিচিরমিচির সুরে গান গাইছে। গানের সুরে পিয়াসার বুক ফেটে কান্না আসে। মা কি আর আসবে না? পিয়াসা কি আর মাকে দেখতে পাবে না? ফুপিয়ে কেঁদে ওঠে পিয়াসা। মাকে ছাড়া এই পৃথিবী ভীষণ জঘন্য। এই ঝলমলে পৃথিবীও পিয়াসার কাছে বিশ্রী মনে হয়। সর্বত্রই যেন যন্ত্রণা। জমিরনের মেজাজ খারাপ হচ্ছে। এই মেয়েকে কি করবে সে? পিয়াসার কান্না শুনে জমিরন এগিয়ে এসে ধমকে উঠে বলে, সারা রাত কই ছিলি ধামড়ি? মার মতো গিরি করতে গেছিলি নাকি? পিয়াসা জবাব দিল না। জমিরন হাঁস মুরগিকে খাবার দিচ্ছে। সেই সময় আহাজারি করতে করতে পিয়াসার নানি শেফালি বেগম আসে। গতকাল দুপুরেই পিয়াসার বাপ কল করে তাকে জানিয়েছে তার মেয়ে নাকি বাড়ির মাস্টারের সাথে পালাইছে। পিয়াসার ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে নানিকে দেখে। মায়ের পরে এই মানুষটাই তো আছে যে তাকে ভালোবাসে। শেফালির কান্নায় পিয়াসার শিশু মন গড়িয়ে যায়। নানি এত কান্না করছে কেন? মা কি তাহলে সত্যি আর আসবে না? জমিরন কঠোর সুরে বলল, আপনার মাইয়া তো লাং নিয়া ভাগছে। নিজের মাইয়া আমার ঘাড়ে ফেলাই গেছে কেন? আপনার নাতনি আপনি নিয়া যান। আরেকজনের বাচ্চা আমি পালতে পারুম না। পিয়াসা তো শুধু আমার একার নাতনি না আপা, ও তো আপনারও নাতনি। ওর বাড়ি তো এটাই আপা। না না, এসব পিরুতের কথা আমি শুনুম না। মা গেছে যেই পথে মাইয়াও যাইব সেই পথে। ওর মা যেমন নষ্টা, ও তো ভালো হইব না। ওরে আমি রাখুম না। আমার পোলা দেশে আসলে ওরে আমি আবার বিয়া করামু। পিয়াসা নানির বোরখা চেপে ধরে বলল, আমারে নিয়ে যাও নানি। মা না থাকলে আমি এখানে থাকুম না। এরা আমাকে কেউ আদর করে না। আপনি পিয়াসার বাপরে একবার কল দেন আপা। আমি ওর লগে কথা বলে পিয়াসারে নিয়ে যামু।
ওর মাইয়া, ওর তো জানার দরকার আছে। না, আমার খালেকের লগে ওর কথা কনের কিচ্ছু নাই। আমার পোলা তো এমনিতেই মাইয়া পছন্দ করতো না। আমরা তো আশা করছি নাতি হইব। আপনার মাইয়া জন্ম দিল মাইয়া। পোলার তো এমনিতেই মনে কষ্ট। পোলা নিজেই আমারে কয়া রাখছে পিয়াসারে যাতে আপনার কাছে পাঠাইয়া দিই, এখানে যাতে না থাকে। শেফালি বেগম বুঝতে পারছেন না তিনি পিয়াসাকে নিয়ে কি করবেন। তিনি বিধবা মানুষ, 3 ছেলের ঘরে ঘরে খান। আসার সময় 3 বউ তাকে বলে দিয়েছে নাতনিকে যাতে নিয়ে না যায়, ওরা বাড়িতে কাউকে খাওয়াতে পারবে না। শেফালি বেগম বলল, আপা, আমি ওরে নিয়ে কি করুম? আমার কি রাখার জায়গা আছে? আমি তো নিজেই পোলাগো ঘরে ঘরে খাই। ওরা কেউই পিয়াসারে রাখবো না। পিয়াসা অবাক হয়ে তাকিয়ে থাকে নানির দিকে। নানি তাকে নেবে না? মা হারিয়ে যাবার পর সবাই এরকম হুট করেই বদলে গেল কিভাবে? এতদিন যে কত আদর করত, সবকিছু তাহলে মায়ের জন্য? মায়ের ওপর পিয়াসার অভিমান জন্ম নেয় হুট করেই। মা কেন তাকে রেখে গেল এরকম করে? নাকি মাও পিয়াসাকে পছন্দ করে না? এই দুনিয়ায় কি কেউই তাকে পছন্দ করে না তাহলে? মা, বাবা, দাদি, নানি কেউ তো তাকে চায় না। লজ্জায় পিয়াসার মুখ এতটুকু হয়ে যায়। এতক্ষণে নানির বোরখা ধরে বসেছিল, আলগোছে ছেড়ে দেয় বোরখা। পিয়াসা বুঝে গেছে এই দুনিয়ায় তার আর কেউ নেই এখন। সে এখন একা, তাকে একা বাঁচতে হবে আজ থেকে। পিয়াসা নানির দিকে তাকায়। নানির ফর্সা মুখটা কেমন মা মা অনুভূতি দেয়। লাল টুকটুকে গাল দুটো। নানা বেঁচে থাকতে নানিকে কৈতরী বলে ডাকত তার রূপের জন্য। সবাই বলে পিয়াসা তার নানির মতো হয়েছে দেখতে। নানিও তো তাকে আদর করত এই কথা বলে। অথচ আজকে মা চলে যেতেই কিনা সব আদর হাওয়াই মিঠাইয়ের মতো ফুরিয়ে গেল। আদর, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা সবকিছু ওই আকাশে ভেসে বেড়ানো তুলোর মতো মেঘ যেন চোখের পলকেই হারিয়ে গেল পিয়াসার জীবন থেকে। পিয়াসা অবুঝ, তবে বোকা না। বৈশাখের এই তপ্ত রোদের দিনে পিয়াসার জীবনে ধেয়ে আসা ঘূর্ণিঝড়ের টের পেয়ে যায় পিয়াসা। বুকেতে যে বিরহ শ্রাবণ, তার খোঁজ কেউ জানে না। কেউ জানে না ফুলের মতো কোমল প্রাণটা ভয়ে আধখানা হয়ে আছে। সবাই ব্যস্ত, কে কার ঘাড়ে ফেলে নিশ্চিন্ত হবে সেই চিন্তায়। পিয়াসা দাদির বাচ্চাওয়ালা মুরগির দিকে তাকায়। কি সুন্দর করে তার সব বাচ্চাগুলোকে নিজের বুকের নিচে নিয়ে চুপটি করে বসে আছে কালো মুরগিটি। পিয়াসাকে এরকম আদরে মুড়ে রাখার মানুষ আর নেই। পিয়াসা নানির কাছ থেকে দূরে সরে যায়। এই পৃথিবীর সব মানুষ স্বার্থপর, প্রতারক। জন্মদাত্রী মা যেখানে তাকে ফেলে চলে যেতে পারল নিজের সুখের সন্ধানে, সেখানে দাদি নানির আশা করা পিয়াসার জন্য অলীক কল্পনা। কাউকে চায় না আর পিয়াসার। কি জানি কিসের অভিমানে হুট করেই পিয়াসা সিদ্ধান্ত নিল সে আর একটুও কাঁদবে না। বাকি জীবনের সব আঘাতে সে হেসে যাবে। তাকে যখন আপন করে নেওয়ার মতো কেউ নেই, তখন সে নিজেই নিজেকে আপন করে নেবে। মাকে দেখত সব সময় খুব সুন্দর করে সেজেগুজে থাকত। বাবার সাথে মায়ের মনোমালিন্য পিয়াসা টের পেত। দাদি তো সবসময় কটাক্ষ করে বলতো, যার স্বামী তারে ভালোবাসে না সে আবার এরকম ফুটানি করে চলে কার লাইগা? মা শান্ত সুরে জবাব দিত, আমি আমাকে ভালোবাসি আম্মা, আপনার ছেলের ভালোবাসা না পেলে নাই। তাই বলে কি আমি সেই দুঃখে সন্ন্যাসী হব? নিজেকে ভালোবাসা ভীষণ জরুরি এই দুনিয়ায় বাঁচতে হলে, ভালো থাকতে হলে। যে নিজেই নিজেকে ভালোবাসতে পারে না, অন্য কেউ তাকে আর কি ভালোবাসবে? নিজের প্রতি নিজের ভালোবাসা থাকলে এই দুনিয়ায় কেউ ভালো না বাসলেও আমার কোনো আফসোস নেই। পিয়াসা এইসব ভারী ভারী কথার মানে বুঝতে পারত না। অথচ কি অদ্ভুত, এই এক রাতেই পিয়াসা যেন বুঝে গেছে এখন সব। সে নিজেই নিজেকে রক্ষা করবে, নিজেই নিজেকে দেখে রাখবে। দাদিনানির তর্কাতর্কির মধ্যে পিয়াসা থমথমে সুরে বলে, আমি এখানেই থাকবো, কোথাও যাব না আমি। জমিরন অবাক হয়, এইটুকু মেয়ের গলায় হঠাৎ করে এত তেজ কোথায় থেকে এলো? আবার এখানেই থাকতে চায়? মা নেই, বাপ নেই, ভাই বোন কেউ নেই। জমিরন তো এই মেয়েকে 2 চক্ষে দেখতে পারে না, সেইখানে এই মেয়ে কিনা বলছে এখানেই থাকবে। শেফালি স্বস্তির নিঃশ্বাস ফেলে। পিয়াসা যদি কান্না করত তার সাথে যাওয়ার জন্য, তাহলে তিনি বিশাল বিপদে পড়তেন। এগিয়ে গিয়ে পিয়াসার হাত ধরতেই পিয়াসা হাত ঝাড়া দিয়ে সরে গিয়ে বলল, তুমি আর কখনো এখানে আসবা না নানি। আমার মায়ের সাথে সাথে এই দুনিয়া থেকে আমার সব আপন মানুষও হারিয়ে গেছে। কারো ভালোবাসা আদর লাগবে না আমার। ভালোবাসলে তো মাই থাকতো আমার ভালোবাসার জন্য, বাবাই ভালোবাসতো। আমার কারো আদর লাগবে না, চলে যাও। শেফালি চমকায়, পিয়াসা এরকম ভারী ভারী কথা কিভাবে বলছে?
জমিরনও অবাক হয়, এক রাতেই পিয়াসার এত বদল কেমনে হইল। পিয়াসা সোজা ঘরে ঢুকে যায়। গতকাল দুপুরের পর আর কিছুই খায়নি সে। রান্নাঘরে ঢুকে সব পাতিলের ঢাকনা উল্টায়। একটা পাতিলে পান্তা ভাত রাখা আছে, গতকালকের ভাতে পানি দিয়ে রাখা, আর কিচ্ছু নেই। মা থাকলে এখন একটা ডিম ভেজে পিয়াসাকে ভীষণ মজা করে পান্তা ভাত খাইয়ে দিত। পিয়াসা জানে দাদি তাকে ডিম দেবে না। রাগে ক্ষোভে পিয়াসার চোখে জল এলো। এক প্লেট পান্তা ভাত নিয়ে পিয়াসা একটা পেঁয়াজ কেটে নেয়। ভাতের প্লেট নিয়ে বারান্দায় এসে গাপুস গুপুস করে পেঁয়াজ কামড়ে ভাত খায়। শেফালির কলিজা ছিঁড়ে যায় যেন এই দৃশ্য দেখে, কিন্তু তার তো কোনো উপায় নেই। সহ্য করতে না পেরে শেফালি চলে যায়। জমিরন এবার আর অবাক হয় না। পারভিনের মেয়ে যে এই মেয়ে তার প্রমাণই এটা। কোনো অবস্থায় যাকে টলানো যায়নি। পারভিন ছিল জমিরনের জীবনের সাক্ষাৎ অভিশাপ যেন। তার মেয়েও খুব একটা সহজ হবে না। জমিরনও সোজা মানুষ না। ভুলুর ঘরে এক রাত হাত পা বেঁধে ফেলে রাখবে, সব তেল বের হয়ে যাবে এই মেয়ের। 2 আঙুলের মেয়ের 10 আঙুল সমান নখরা। পিয়াসা ভাত খায়। সেই মুহূর্তেই কাদের আসে শ্বশুরবাড়ি। এসেই ডাকতে থাকে মালিহাকে। মালিহা বড় দুলাভাইয়ের কণ্ঠস্বর শুনেই ছুটে বেরিয়ে আসে। হাসি মুখে বলে, কি দুলাভাই, খালি হাতে সাত সকালে শ্বশুরবাড়ি চলে আসছেন? শালির জন্য মোড়ের দোকান থেকে নাস্তা নিয়ে আসলেন না কেন? বড় ফুপাকে দেখে পিয়াসার গত রাতের কথা মনে পড়ে যায়। মনে পড়তেই পিয়াসার গা গুলিয়ে ওঠে। ভাতের প্লেট সরিয়ে পিয়াসা বমি করে দেয়। কাদের এগিয়ে গিয়ে পিয়াসার হাত ধরে বলে, কি হয়েছে পিয়া, শরীর অসুস্থ? লাফ দিয়ে পিয়াসা কাদেরের হাত থেকে হাত সরিয়ে নেয়। এই লোকটা খুব খারাপ লোক, এর থেকে দূরে থাকতে হবে। মা তো বলেছে যারা ব্যাড টাচ করে তাদের কাছে না যেতে। চিৎকার করে পিয়াসা বলে, আপনি আমাকে ধরবেন না, আপনি ব্যাড টাচ করেন, আমি জানি। কাদেরের লেখাপড়ার দৌড় প্রাইমারির গণ্ডি পেরোয়নি। ব্যাড টাচ বোঝার মতো ক্ষমতা তার নেই। তাই জিজ্ঞেস করল, ও কি বলে এসব? মালিহা বিরক্ত হয়। ছোট ভাবির এই এক সমস্যা, মেয়েকে পাকনা বানাই ফেলছে। এইটুকু মেয়ে কিভাবে ব্যাড টাচ চেনে? আর ওর তো কোনো কিছু জানার কথা না। হয়তো বড় দোলা ভাই ওর হাত ধরাই ব্যথা পেয়েছে, তাই এই কথা বলছে। এইসব পাকনা পাকনা কথা বলে দেখেই মালিহা এদের মা মেয়েকে পছন্দ করে না। আধুনিক মায়ের আধুনিক মেয়ে, মেয়েরা শুদ্ধ ভাষা শেখায়। এখন কোথায় সব ঢং মামাইয়ার? বিরক্তিকর যত সব। দুলাভাইয়ের দিকে তাকিয়ে একগাল হেসে মালিহা বলল, ও ছোট মানুষ, আপনি ধরেছেন যে ব্যথা পাইছে, সেটাই বলছে। পিয়াসা অবাক দৃষ্টিতে ফুপুর দিকে তাকায়। ফুপু ইচ্ছে করেই ব্যাপারটা গোপন করছে। ফুপু কেন ফুপার সাথে এরকম মিষ্টি সুরে কথা বলছে? পিয়াসা বুঝতে পারে ছোট ফুপু কাউকে বলতে চায় না। মা বলেছে অনেক মেয়েরাই এই ব্যাপারে ভয় পায়, ভয় পেয়ে তারা কাউকে জানায় না। পিয়াসা যাতে কখনো ভয় না পায় এই ব্যাপারে, খারাপ লোকটার সংস্পর্শে যাতে না যায়। ভয় পাবে সে যে এই বাজে কাজ করে। পিয়াসা কি সবাইকে বলে দেবে? বলে দিলে যদি ছোট ফুপু রাগ করে? মালিহা এগিয়ে গিয়ে বলে, চলেন দুলাভাই, দোকান থেকে নাস্তা খেয়ে আসি, তারপর আপনাদের বাড়িতে যাব। জমিরন বলল, না, এখন কোনোখানে যাবি না, ঘরে যা, আমি রুটি বানাই দিতেছি। কাদের বিগলিত হেসে বলল, আম্মা কেন নিষেধ করতেছেন? ও আমার শালি, আধা ঘরোয়ালি তো আম্মা, আসুক না আমার সাথে, অসুবিধা নাই তো। জমিরন কি বলবে বুঝতে পারে না। উভয় সংকট তার। এক মেয়ের কুকীর্তি গোপন করতে গেলে অন্য মেয়ের প্রতি অন্যায় করা হবে, আবার লোক জানাজানি হলে নিজের মান সম্মান শেষ হবে। ছোট মেয়েকে বিয়ে দেবেন কিভাবে পরে? মাকে উপেক্ষা করে মালিহা বের হয়ে গেল। পিয়াসা ভাত খেয়ে নিজেদের রুমে গেল। গতকাল দুপুরের পর থেকে আর এই রুমে আসেনি পিয়াসা। মাকে ছাড়া এই রুমটা কখনো ভাবতেই পারে না পিয়াসা। এই রুমের প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে মায়ের মমতা মিশে আছে। এই রুমের এই ফ্লোরটা মা দিনে 3 বার মুছত। পিয়াসা ফ্লোরে উপর হয়ে শুয়ে পড়ে মায়ের স্পর্শ পাওয়ার লোভে। দুচোখ ভিজে উঠে পিয়াসার। ঠান্ডা ফ্লোরে শুয়ে আনমনে বলে, কেন চলে গেলে মা? আমার কাছে যে কেউ নেই এখন। তুমি তো জানতে তুমি ছাড়া আমায় কেউ ভালোবাসে না। আমার কথা একটুও মনে পড়ল না মা? খানিকক্ষণ কান্না করে পিয়াসা উঠে দাঁড়ায়। স্কুলে যেতে হবে। পিয়াসা এবার 7-এ পড়ে। যদিও ক্লাস শুরু হবে 10টা বাজে, এখন সবে মাত্র 8টা বাজে। তবুও পিয়াসা তৈরি হয় স্কুল ড্রেস পরে। আজকে আগেই গিয়ে বসে থাকবে স্কুলে। বাড়িতে তার ভীষণ যন্ত্রণা হচ্ছে, কিছুতেই থাকতে পারছে না পিয়াসা। এখনো বিশ্বাস হচ্ছে না মা তাকে ছেড়ে চলে গেছে। কিন্তু এটা তো মিথ্যা না।
বাড়ি থেকে বের হতেই পাশের বাড়ির রাব্বি পিয়াসাকে ডেকে বলল, কি রে পিয়াসা, তোর মা নাকি ভাগা গেছে তোদের মাস্টারের লগে? পিয়াসা আর রাব্বি একই ক্লাসে পড়ে। রাব্বির কথা শুনে পিয়াসা কিছু না বলে হাঁটতে থাকে। রাব্বি মজা পেয়ে যায়, পাশে পাশে যেতে যেতে বলে, কি খারাপ বেটি তোর মা। আমার মা কইছে এই জন্যই তোর মা সাইজা গুজা ঘুরতো নাকি মাস্টাররে দেখাইতে। আমার মা কইছে তোর মায় নষ্ট বেটি আসিল। পিয়াসার সহ্য হলো না আর মায়ের নামে এইসব অপবাদ। রাব্বিকে ল্যাং মেরে মাটিতে ফেলে দেয় পিয়াসা। রাব্বি চিৎকার করে উঠে মাটিতে গিয়ে পড়ে। পায়ে থেকে জুতা খুলে রাব্বির দুই গালে ঠাস ঠাস করে মারতে মারতে পিয়াসা বলে, আমার মায়ের নামে যদি জীবনেও আর একটা কথা বলতে শুনেছি আমি, তাহলে মনে রাখিস তোকে আমি আমাদের ভুলুর ঘরে বেঁধে রাখবো। আমার মা আমার কাছে এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। তুই তোর মা আমার মায়ের নখের যোগ্যও না। তোর মাকে বলে দিস গিয়ে কথাটা। রাব্বি জুতার বাড়ি খেয়ে মাটিতে শুয়ে কান্না করতে থাকে। পিয়াসা জুতা পায়ে দিয়ে আবারও হাঁটতে থাকে। ভীষণ হাঁপাচ্ছে পিয়াসা, মাথায় যেন আগুন ধরে আছে। 10 কদম এগিয়ে গিয়ে পিয়াসা আবারও পিছনে ফিরে তাকায়। রাব্বি এখনও মাটিতে শুয়ে কান্না করছে। পিয়াসা আবারও পেছনে আসে। রাব্বির মুখে একদলা থুতু ছিটিয়ে দেয়। কৃষ্ণচূড়া গাছটার ডালে অসংখ্য পাখি বসে আছে। চিকন চিকন পাতার ফাঁক দিয়ে এক ফালি রোদ এসে পিয়াসার মুখে পড়ল। এখন টিফিন পিরিয়ড চলছে। পিয়াসা কৃষ্ণচূড়া গাছের নিচে বসে আছে। স্কুলের সব বাচ্চারা খাবার খাচ্ছে। এতদিন মা তাকে বাড়ি থেকে নাস্তা বানিয়ে দিত ব্রেকের সময় খাওয়ার জন্য। আজকে তো মা নেই, পিয়াসাকে খাবার দেওয়ারও কেউ নেই। পিয়াসা টের পেল সে কতটা অসহায় এখন। মাঠের একপাশে টিউবওয়েল। পিয়াসা উঠে যায়, আজলা ভরে পানি খায়। পেটের মধ্যে মনে হয় একটা রাক্ষস ঢুকেছে। এতদিন খেতেই ইচ্ছে করতো না, প্রতিদিনই খাবার ফিরিয়ে নিয়ে যেতে হতো। অথচ এখন ভীষণ খেতে ইচ্ছে করছে, কিন্তু খাবার নেই। রাব্বি তার দুটো বন্ধুকে সাথে নিয়ে পিয়াসার থেকে কিছুটা দূরে দাঁড়ায়, ক্রিকেট ব্যাট আর বল নিয়ে। পিয়াসা আনমনা হয়ে মাকেই ভাবছিল। সেই মুহূর্তে ভীষণ স্পিডে বল এসে পিয়াসার কপালে লাগে। মুহূর্তের জন্য পিয়াসার দুচোখে যেন সর্ষে ফুল ভেসে ওঠে। রাব্বি হেসে বন্ধুদের বলে, আবারও বল মারবি ওর গায়ে। আমারে ও জুতা দিয়ে পিটাইছে, থুতুও মারছে, আমিও বদলা নিমু। হাসিব বলে, তুই চিন্তা করিস না, তোর এই দোস্ত থাকতে তোর লগে ঝামেলা করে পার পাইব এইরকম কেউ নাই। বল কর আবার। রাব্বি খুশি হয়। হাসিবের হাতের নিশানা অব্যর্থ। পিয়াসা কপালে হাত দিয়ে দেখে কপাল ফুলে গেছে। ভীষণ যন্ত্রণা হচ্ছে কপালে। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে পিয়াসা। ভীষণ কান্না পাচ্ছে তার। সে চায় না কাঁদতে, কিছুতেই কাঁদবে না সে। পর মুহূর্তেই আরেকটা বল ছুটে আসে, পিয়াসার মাথায় লাগতে যায়। মাথা সরিয়ে ফেলে পিয়াসা দ্রুত গতিতে। এতক্ষণে বুঝতে পারল এরা ইচ্ছে করেই ওকে লক্ষ্য করেই বল মারছে। পিয়াসা বল নিয়ে উঠে দাঁড়ায়। পেটে খিদের আগুন, বুকে যন্ত্রণার আগুন নিয়ে বাঘিনীর মতো এগিয়ে যায় পিয়াসা। সোজা হয়ে গিয়ে হাসিবের মুখোমুখি দাঁড়ায়। হাসিব কিছু বলার আগেই পিয়াসা স্ট্যাম্প তুলে নিয়ে হাসিবের কপালে মারে। হাসিবের মাথা ঘোরে, ধপ করে অজ্ঞান হয়ে পড়ে যায় হাসিব। রাব্বি ভয়ে চিৎকার করে ওঠে। মুহূর্তেই অনেক শিক্ষার্থী ছুটে আসে রাব্বির চিৎকার শুনে। ধরাধরি করে হাসিবকে লাইব্রেরি রুমে নিয়ে যেয়ে শোয়ানো হয়। ডাক্তার ডাকা হয়। পিয়াসা বিরস মুখে বারান্দায় দাঁড়িয়ে থাকে। তার মুখটা ভীষণ তেতো লাগছে। কিছু খেতে ইচ্ছে করছে পিয়াসার। ক্লাসের ঘন্টা পড়ে যায়। টিফিন পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পর পিয়াসা ক্লাসে চলে যায়। শারমিন ম্যাডাম ক্লাস 7-এ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস নেন। টিফিনের পর আজকে শারমিন ম্যাডামের ক্লাস। শারমিন এই স্কুলের সবচেয়ে দজ্জাল আর কুটনি ম্যাডাম। ছেলেমেয়েরা আড়ালে তাকে রিনা খান বলে ডাকে। শারমিন ম্যাডাম ক্লাসে এসে প্রথমে পিয়াসাকে দাঁড় করান। পিয়াসা দাঁড়াতেই জিজ্ঞেস করে, কিরে স্কুলে আসিস কেন? মারপিট করতে আসিস? মাইয়া মানুষ হয়ে পোলাডারে অজ্ঞান করে ফেললি? তুই তো কচি খুকি না, 12 বছরের মেয়েদের আগের যুগে বিয়ে দিত। তোরও তো বিয়ের বয়স হয়ে গেছে, এরকম ডাঙ্কু মেয়ের এই স্কুলে জায়গা হবে না। ম্যাডামের কথা শুনে ক্লাসের সবাই হেসে ওঠে। পিয়াসা চুপ করে রইল। শারমিন ম্যাডাম আবারও বলল, তোর মাকে বলবি আগামীকাল স্কুলে আসতে, তোর টিসি দিয়ে দেব। পিয়াসার চোখ জ্বালা করে মায়ের কথা উঠতেই। মা আসবে কোথায় থেকে? রাব্বি উঠে দাঁড়ায়, দাঁড়িয়ে বলে, ম্যাডাম ওর মা তো নাই, ওদের বাড়ির মাস্টারের লগে পালাই গেছে। এই কথা বলাতেই সকালে ও আমারে পিটাইছে ম্যাডাম, ওর পায়ের জুতা দিয়ে আমারে পিটাইছে, আমার মুখে থুতুও দিছে, আবার হাসিবকেও এজন্যই পিটাইছে। পিয়াসা রাব্বির দিকে অগ্নিদৃষ্টিতে তাকায়। এই রাব্বিকে সে খুন করে ফেলবে, হারামির বাচ্চা একটা। শারমিন ম্যাডাম অবাক হয়ে পিয়াসার দিকে তাকায়। পিয়াসার চোখ দুটো জ্বলজ্বল করছে।
চুপ কর বেটা, দুইটা পোলা মিলে একটা মাইয়ার হাতে মার খাইলি, শরম করে না? আবার বিচার দেশ। পিয়াসা তুই বস। পিয়াসা বসে পড়ে। আজকে আর পড়াই মন বসে না পিয়াসার। ক্লাসের সবাই গুজগুজ ফুসফুস শুরু করে দেয় পিয়াসাকে নিয়ে। পড়ানোর ফাঁকে ফাঁকে শারমিন ম্যাডাম পিয়াসার দিকে তাকায়। মেয়েটা কেমন শান্ত হয়ে বসে আছে। স্কুল ছুটির পর পিয়াসা বাড়িতে যায়। জমিরন পিয়াসাকে আসতে দেখে ভীষণ বিরক্ত হয়। এই আপদ তো সহজে ঘাট থেকে নামবে বলে মনে হয় না। জমিরনের সাথে কথা না বলে পিয়াসা ঘরে যায়। তার খুব খিদে পেয়েছে। স্কুল ড্রেস চেঞ্জ করে পিয়াসা রান্নাঘরে যায়। পাতিলে ভাত ছাড়া আর কোনো তরকারি নাই। পিয়াসা এসে দাদিকে জিজ্ঞেস করে, দাদি কিছু রান্না করেন নাই? আমি কি তোর লাগে রানছি? তোর খাওয়ানোর চিন্তা আমি করুম কেন? তোর খাওয়ানোর চিন্তা আমি করুম কেন ক আগে? তোর নানির লগে গেলি না কেন তুই? আমি পারুম না তোরে রান্দা খাওয়াইতে। ঠিক আছে। পিয়াসা ঘরে ঢুকে যায়। দাদি যখন তরকারি দেবে না তখন আর কি করার। জমিরন এক দৃষ্টিতে তাকায় পিয়াসার দিকে। এই মেয়ের তেজ তো কমে না। মার মতোই শরীরের প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে তেজ সব। এই তেজ ছুটাইতে জমিরনের এই রাতটা লাগবে শুধু। ভুলুর ঘরে নিয়ে ছাইড়া দিব। পিয়াসা খানিকক্ষণ শুয়ে থাকে। আজকে আর খেলতে যাবে না। খেলতে গেলেই সবাই পিয়াসাকে মায়ের কথা বলবে। গোসল করে পিয়াসা আজকে নিজের কাপড় নিজেই ধয়। এই প্রথম নিজেকেই ধুতে হচ্ছে। কি আশ্চর্য, মা নেই একদিন হলো, অথচ পিয়াসা মাকে ছাড়াও দিব্যি বেঁচে আছে। অথচ এতদিন তো ভাবতো মাকে ছাড়া বাঁচতেই পারবে না সে। জীবন এরকম কেন? সবচেয়ে প্রিয় মানুষকে ছাড়াও বাঁচতে শিখিয়ে দেয়। মানুষ আসলে ঠিকই প্রিয় মানুষকে ছাড়া বাঁচে, শুধু মরে যায় ভেতরে থাকা সুখী মানুষটা। পিয়াসা রাতে পড়তে বসে। জমিরন বাহিরে বসে আছে। মালিহাকে ডেকে বলে, ভুলুর ঘরে ঢুইকা পিয়াসার রুমে পাঠা। কি কও মা, মইরা যায় যদি? মরব না, আর মরলেও কি, কে লইব ওর খোঁজ? মা নাই, বাপ নাই, আর কে লইব? আমি এই মায়ারে আমার সামনে দেখতে চাই না। ওরে দেখলেই আমার ওর মায়ের কথা মনে পড়ে যায়। মায়ের কথা মতো মালিহা ভুলুকে ঘরে ঢুকিয়ে বলে পিয়াসাকে গিয়ে কামড়ে আসতে। পিয়াসা বসে পড়ছিল। দরজার সামনে ঘেউ ঘেউ শব্দ শুনে পিয়াসা পেছনে তাকায়। ভুলু দাঁড়িয়ে আছে। পিয়াসার গলা শুকিয়ে যায় ভয়ে। ঘেউ ঘেউ করতে করতে ভুলু পিয়াসার দিকে যায়। পিয়াসা চিৎকার করে লাফিয়ে বিছানায় ওঠে। ভুলুও লাফ দিয়ে বিছানায় উঠতেই পিয়াসা লাফ দিয়ে নেমে ছুটে বের হয়ে যায় রুম থেকে। জমিরন খিলখিল করে হাসতে হাসতে বলে, তোর রুমে আজকে থাইকা ভুলু থাকবো। এই ঘরে তোর জায়গা নাই। আমার বাড়ি থাইকা বাহির হ, যা। পিয়াসা থম মেরে দাঁড়িয়ে থাকে। সত্যি কি দাদি তাকে তাড়িয়ে দিচ্ছে? ভুলু ঘরের মেন দরজার সামনে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করে ওঠে আবার। পিয়াসার বুক ভারী ভারী লাগে। এই পৃথিবীতে তাহলে তার একটা থাকার জায়গাও রইল না আর। পিয়াসার অভিমান গাঢ় হয় মায়ের ওপর। তারপর আস্তে আস্তে হেঁটে বের হয়ে যায় ঘর থেকে। আর আসবে না সে এই বাড়িতে, কোনো দিনও আসবে না। কোথায় যাবে পিয়াসা জানে না, শুধু জানে এখানে আর কখনোই আসবে না সে। চারিদিকে মায়াবী চাঁদের আলোয় ভেসে যাচ্ছে সব। খুব জোরে বাতাস ছুটছে হু হু করে। এখন বৈশাখ মাস চলছে। হুটহাট ঝড় শুরু হয়। প্রচণ্ড ঝড়ের তাণ্ডবে গাছপালা যেন সব ভূতের ন্যায় নৃত্য শুরু করেছে। একজন আরেকজনের গায়ে ঢলে পড়ছে। বাতাসের শোঁ শোঁ শব্দে পিয়াসার গলা শুকিয়ে আসছে। পিয়াসা বাড়ি থেকে বের হয়েছে অনেকক্ষণ হলো। উদ্দেশ্যহীন হাঁটছে সে। এর মধ্যে কত সময় পার হয়ে গেছে পিয়াসা জানে না। কোথায় এসেছে তাও জানে না। নিজের স্কুল পার হয়ে হাঁটতে হাঁটতে কোথায় যেন চলে এসেছে। এতক্ষণ ভয় করছিল না, কিন্তু যেই ঝড় শুরু হয়েছে অমনি পিয়াসার গলা শুকিয়ে উঠেছে। কোথায় যাবে এখন এত রাতে? কাউকে চেনে না পিয়াসা। একটা দোকানের সামনে বেঞ্চিতে বসলো পিয়াসা। খিদেই পেট জ্বলছে। পিয়াসা বড় করে শ্বাস নিচ্ছে বসে বসে। সকালের পান্তা ভাত খাওয়ার পর এখন পর্যন্ত আর কিছুই খাওয়া হয়নি। নিজেকে ভীষণ দুর্বল লাগছে। পেট চেপে ধরে কিছুক্ষণ বসে থাকে পিয়াসা। ঝড়ের বেগ আরও বাড়ছে। বাতাসের সাথে ধুলোকণা উড়ে আসছে। পিয়াসা উঠে দাঁড়ায়। এই ঝড়ের ভয়ে যদি সে বসে থাকে তাহলে তার জীবনে যে ঝড় এসেছে তা মোকাবেলা করবে কিভাবে? একদিন সবাইকে জবাব দিতে হবে। মাকে, বাবাকে পিয়াসা কখনোই ক্ষমা করবে না। যারা নিজের জীবনে সুখ খুঁজতে গিয়ে পিয়াসাকে নিক্ষেপ করেছে আস্তা কুড়ে, যারা নিজে সুখে থাকার জন্য পিয়াসার কথা ভুলে গেছে, তাদেরকে পিয়াসা কখনোই ক্ষমা করবে না। কিছু দূর যাওয়ার পর পিয়াসা একটা বাড়ির গেটের সামনে গিয়ে দাঁড়ায়। রাতটা এখানেই থাকবে। সকাল হলে না হয় অজানার উদ্দেশ্যে হাঁটতে থাকবে। ভাগ্য কোথায় তাকে নিয়ে থামায় দেখা যাক। গেটের সামনে হেলান দিয়ে বসতেই পিয়াসা টের পায় সে কতটা ক্লান্ত।
চোখ বন্ধ করতেই ঘুমে তলিয়ে গেল। পিয়াসার সকাল শুরু হলো একরাশ বিস্ময় নিয়ে। চোখ খুলতেই দেখে মুখের ওপর শারমিন ম্যাডাম ঝুঁকে আছেন। পিয়াসা চোখ কচলায়। শারমিন ম্যাডাম এখানে আসবে কোত্থেকে? ভালো করে তাকিয়ে দেখে, না, ভুল দেখেনি, সত্যিই শারমিন ম্যাডাম। শারমিন সুলতানা রাধাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা। সকালে ঝড়ে গাছপালার ক্ষয়ক্ষতি দেখতে বের হয়েছিলেন। গেট খুলতেই দেখে পিয়াসা হেলান দিয়ে বসে আছে। পিয়াসাকে দেখে শারমিন অবাক হয়। পিয়াসা এখানে এলো কোত্থেকে? পিয়াসার বাম পা থেকে রক্ত পড়তে পড়তে শুকিয়ে গেছে। মেয়েটা সম্ভবত খেয়ালও করেনি। ঘুমন্ত পিয়াসার মুখের দিকে তাকাতেই শারমিনের বুকে না পাওয়ার আগুন জ্বলে ওঠে। পিয়াসার মা তো পিয়াসাকে ফেলে চলে গেছে। শারমিনের কান্না পায়। কেউ পেয়েও মূল্য দিতে জানে না, আর কেউ একটা সন্তানের আশায় বুকে পাথর চাপা যন্ত্রণা নিয়ে বেঁচে থাকে। পাখির মতো হালকা পিয়াসাকে শারমিন কোলে করে বাড়িতে নিয়ে যায়। পিয়াসার ঘুম ভাঙে আরও কিছু সময় পর। শারমিন ম্যাডামকে স্কুলের সবাই অপছন্দ করে, পিয়াসাও পছন্দ করে না। তাই শারমিন ম্যাডামকে দেখে পিয়াসার কিছুটা ভয় লাগে। কিন্তু পিয়াসাকে অবাক করে দিয়ে শারমিন কোমল সুরে বলল, এখানে কিভাবে এলে পিয়াসা? কোথাও যাচ্ছিলে মা? পিয়াসা অবাক হয়। শারমিন ম্যাডাম তাকে মা বলে ডাকছে? উনি এরকম কোমল গলায় কথা বলতে পারেন? পিয়াসা পায়ের দিকে তাকায়। পায়ে ব্যান্ডেজ দেখা যাচ্ছে। কি হয়েছে পায়ে? বুঝতে পারে না পিয়াসা। শারমিন আবারও জিজ্ঞেস করে পিয়াসাকে। পিয়াসা জবাব দেয় না। শারমিন আর চাপাচাপি না করে পিয়াসাকে বেসিনে নিয়ে যায়। নতুন একটা ব্রাশ হাতে দিয়ে দাঁত ব্রাশ করতে বলে শারমিন চলে যায়। পিয়াসা আর চোখে চারিদিকে তাকায়। সে দাঁড়িয়ে আছে একটা বেসিনের সামনে। এরকম চকচকে সাদা এত সুন্দর বেসিন হতে পারে পিয়াসার জানা ছিল না। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান পিয়াসা। নিজেদের ঘর ছিল চারপাশে দেয়ালে ওপরে টিন দেওয়া। সেখানে এরকম আভিজাত্য ছিল না। শারমিন ম্যাডামের কোমল সুর পিয়াসার কানে বাজছে। ম্যাডাম এত সুন্দর করে কথা বলতে পারে? কেমন আশ্চর্য লাগছে ব্যাপারটা পিয়াসার কাছে। দাঁত ব্রাশ করে পিয়াসা বেসিনের সামনে দাঁড়িয়ে থাকে। কি করবে এখন? ম্যাডাম তো নেই, এই সুযোগে পালিয়ে যাবে? এদিক ওদিক তাকিয়ে পিয়াসা দৌড় লাগায়। ডাইনিং রুম পার হতেই শারমিন ম্যাডামের ধমক ভেসে আসে পিয়াসার কানে। জমে যায় পিয়াসা। এই তো আগের চেনা ম্যাডাম। এতক্ষণ তাহলে কেন চিনতে পারছিল না পিয়াসা? শারমিন পিয়াসাকে ধমকে নিয়ে আসে। পিয়াসা বাধ্য মেয়ের মতো সোফায় বসে। এক গ্লাস গরম দুধ নিয়ে আসে শারমিন। দুধ দেখে পিয়াসার খিদের কথা মনে পড়ে যায়। শারমিন বলল, নে দুধটা খেয়ে নে। তোকে এত ক্লান্ত লাগছে কেন? কি হয়েছে আমাকে বল সবটা। পিয়াসা ঢোক গিলে। কি বলবে ম্যাডামকে সে? ম্যাডাম চোখ রাঙিয়ে জিজ্ঞেস করলেন, কিরে কথা বলছিস না কেন? বল কি হয়েছে? পিয়াসা আর চুপ থাকে না। যা যা হয়েছে সবটাই জানায় শারমিনকে। শারমিন হতভম্ব হয়ে যায় শুনে। আনোয়ার চৌধুরী মর্নিং ওয়াক থেকে ফিরেই দেখেন পিয়াসা বসে শারমিনের সাথে কথা বলছে। পিয়াসার পাশে বসে হেসে জিজ্ঞেস করলেন, হ্যালো পিয়াসা, কেমন আছো এখন? পিয়াসা তাকিয়ে থাকে জবাব না দিয়ে। আনোয়ার হোসেন বলল, আমাকে চিনতে পারোনি তাই না? আমি তোমার ম্যাডামের হাজব্যান্ড। পিয়াসা মাথা নাড়িয়ে বলল, ভালো আছি। দেখে তো মনে হচ্ছে না মা। জানো না বোধহয় আমি একজন পেডিট্রিশিয়ান, মানে শিশু বিশেষজ্ঞ। পিয়াসা চুপ করে থাকে। শারমিন ভীষণ উত্তেজিত হয়ে যায়। স্বামীর দিকে তাকিয়ে বলল, তুমি জানো না চৌধুরী, এই মেয়েটার উপর দিয়ে 2 দিনে কি ঝড় গেছে। এই মেয়েটা আমার স্টুডেন্ট। ওর মা সম্ভবত সংসার জীবনে সুখী না হতে পেরে অন্য কারো কাছে চলে গেছেন। ওর বাবা ওকে পছন্দ করে না ও মেয়ে বলে। ওর দাদি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে গতরাতে। মেয়েটা হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছে। তুমি ভাবতে পারছো? ও একটা 12 বছরের শিশু। এই বাচ্চার সাথে ওর দাদি কিভাবে এই অন্যায় করতে পারে? পিয়াসা মুচকি হেসে বলল, দাদির দোষ নেই ম্যাডাম। আমি আসলে সবার কাছে এখন ঝামেলা। মা তো চলে গেছেন, বাবাও আমাকে পছন্দ করে না, নানিও চায় না আমাকে নিতে, দাদিও আমাকে পালতে চায় না। আমি সবার জন্য ঝামেলা হয়ে গেছি এখন। শারমিন কেঁদে উঠে স্বামীকে ধরে। আনোয়ার স্ত্রীকে শান্ত করে বলে, তুমি অস্থির হও না শারমিন, সবকিছুর সলিউশন আছে। আল্লাহ আমাদের একটা সন্তান দেয়নি, অথচ ওরা সন্তান পেয়েও ছুঁড়ে ফেলে দিয়েছে। ওকে আমি কোথাও যেতে দেব না। আল্লাহ ওকে আমাদের কাছে পাঠিয়েছে। তাই হবে শারমিন, আমরা আইনগত ব্যবস্থা নিয়ে পিয়াসাকে আমাদের মেয়ে করে আনব। ও আমাদের মেয়ে হয়ে বড় হবে। শারমিন চোখ মুছে পিয়াসার দিকে তাকিয়ে বলল, তুই আমার মেয়ে হবি পিয়াসা? আমার মেয়ে? আমার কোনো সন্তান নেই, তোরও বাবা মা নেই। তুই আমার সন্তান হবি মা? আমাকে মা বলে ডাকবি? পিয়াসা কি বলবে বুঝতে পারছে না।
আনোয়ার চৌধুরী সকল কাগজপত্র রেডি করে আইনি প্রক্রিয়া মেনে পিয়াসাকে দত্তক নিলেন। পিয়াসা যেন একটা ঘোরের মধ্যে আছে। শারমিন পিয়াসাকে যত্ন করে চুল বেঁধে দিল, নিজ হাতে খাইয়ে দিল। শারমিন ম্যাডামের এই রূপ পিয়াসার কাছে সম্পূর্ণ অজানা ছিল। সবসময় জানত শারমিন ম্যাডামের মতো জঘন্য মানুষ আর নেই। ওপরের রূপ দেখেই মানুষকে জাজ করতে নেই। কিছু মানুষ থাকে ভীষণ দুর্বোধ্য, যাদের বুঝতে পারা ভীষণ দুরূহ। পিয়াসা ভীষণ লজ্জিত হচ্ছে ম্যাডামকে এতদিন খারাপ মনে করার জন্য। শারমিন ম্যাডামের বাসায় পিয়াসার আজকে তৃতীয় দিন। আনোয়ার চৌধুরী কল দিলেন বিকেলে। পিয়াসাকে ফোনটা এনে দিয়ে শারমিন বলল, তোর বাবা কল করেছে, নে তোর সাথে কথা বলবে। পিয়াসার দুই চোখ ভিজে উঠতে চায়। বহু কষ্টে পিয়াসা নিজেকে সামলায়। সে তো প্রতিজ্ঞা করেছে কাঁদবে না, তাই চোখে জল আসতে দিল না। কিন্তু মনটা কেমন পুড়তে লাগলো। তার আসল বাবা কখনোই কল করে তার সাথে কথা বলতে চায়নি। পিয়াসার জন্মের পর তিনি দেশেই আসেননি। পিয়াসা জানে না বাবার মুখটা দেখতে কেমন হয়, বাবার আদর কেমন হয় পিয়াসা জানে না। তাই আজ আনোয়ার চৌধুরী তার সাথে কথা বলতে চাওয়ায় পিয়াসার কেমন যেন লাগলো। পিয়াসা এখনও ওনাদের বাবা মা বলে ডাকতে পারছেন না। কেন জানি তার জিভে আটকে যায়, জড়তার জন্য বলতে পারে না। কিন্তু এবার পিয়াসা নিজের মনকে ধমকায়, জন্ম দিলেই কি বাবা মা হওয়া যায়? তাহলে কেন বাবা তাকে মানতে পারছে না? কেন মা নিজের সুখের সন্ধানে পালিয়ে গেল তাকে রেখে? কাঁপা কাঁপা গলায় পিয়াসা বলল, হ্যালো বাবা। মুহূর্তেই আনোয়ার চৌধুরীর দুই চোখ ভিজে ওঠে। বিবাহিত জীবনের 22 বছর অতিবাহিত হয়ে গেছে তার। বাবা ডাক শোনার সৌভাগ্য তার হয়নি। না তার কোনো সমস্যা আছে, না শারমিনের। চেন্নাই, মুম্বাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড, সর্বশেষ আমেরিকা। কোথায় যাননি চিকিৎসা করতে। যেখানেই গেছেন সবখানেই সব রিপোর্ট পজিটিভ আসে। আল্লাহ যেদিন চাইবেন সেই দিন হবে, এইটুকুই বলছে সব ডাক্তার। আত্মীয় স্বজন সবার সাথে সম্পর্ক ত্যাগ করেছেন তিনি এরপর। সবাই তাকে আর শারমিনকে আতকুড়ো বলতে এক মুহূর্তও ভাবত না। নিজের জন্য তার কষ্টটা যতটা হতো তার চাইতে 1000 গুণ বেশি হতো শারমিনের জন্য। 22 বছর পর তাকে কেউ বাবা বলে ডাকলো। আনোয়ার চৌধুরীর কলিজা যেন 100 গুণ বড় হয়ে গেল। নিজেকে মনে করতে লাগলো এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তার একটা মেয়ে আছে এখন, তাকে বাবা বলে ডাকার মতো একটা মানুষ আছে। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? আকুল গলায় আনোয়ার চৌধুরী বলল, মা গো, আবার আমাকে বাবা বলো না মা। পিয়াসা একদমই বলতে লাগলো, বাবা 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 বাবা। আনোয়ার চৌধুরী বললেন, আমি বাসায় আসছি মা, এক্ষুনি আমি আমার মায়ের কাছে চলে আসছি। শারমিনের দুই চোখ টলমল করছে। এত সুখ তো আগে পাননি। বুকের ভেতর খুশির জোয়ার এসেছে যেন। এই পৃথিবীটাকে এত বেশি সুন্দর লাগছে কেন আজ? নিজেকে মনে হচ্ছে একেবারে পরিপূর্ণ। 15 মিনিট পর আনোয়ার চৌধুরী এসে হাজির। পিয়াসা সোফায় বসে পেয়ারা খাচ্ছে। আনোয়ার চৌধুরী এগিয়ে এসে মেয়ের পায়ের সামনে লুটিয়ে বসে বললেন, আমাকে আবার একটু বাবা বলে ডাক মা। পিয়াসা হেসে বলে, বাবা বাবা বাবা। আনোয়ার চৌধুরী মেয়েকে জড়িয়ে ধরেন। তার দুই চোখে অশ্রুর জোয়ার এসেছে। মেয়ের কপালে চুমু খেয়ে বললেন, আমার মেয়ে না শুধু, আমার মাও তুই। তুই তোর এই মা বাবাকে ছেড়ে কখনো যাস না মা। আল্লাহ নিজে তোকে আমাদের জন্য পাঠিয়েছেন। শেষ নিঃশ্বাসটা যাতে আমরা তোর কোলে ত্যাগ করতে পারি, তুই সেই পর্যন্ত আমাদের মেয়ে হয়ে থাকিস। পিয়াসা বলল, বাবা, আমি এর আগে কখনো মন ভরে বাবা বলে ডাকতে পারিনি। আমি মেয়ে বলে আমাকে বাবা বলে ডাকার অনুমতি দেওয়া হয়নি। তুমি আমার মাথার উপরের বটগাছের ছায়া হয়ে থেকো বাবা। আমিও প্রমাণ করে দেব, বাবা মায়ের ভালোবাসা আর সাপোর্ট থাকলে মেয়েরাও ছেলেদের থেকে কম যায় না। যারা আমাকে ছেড়ে গেছে তাদের কথা আমি এই জীবনে আর দ্বিতীয়বার ভাবতে চাই না। তোমরা আমার বাবা মা, আজীবন তোমরাই থাকবে। শারমিন আঁচল মুখে দিয়ে কাঁদছে। সৃষ্টিকর্তা বুঝি এই মেয়েটাকে তার জন্য পাঠাবেন বলেই তাকে সন্তান দেননি। এই যে আজকে সে মাতৃত্বের স্বাদ পাচ্ছে। সন্তান বাবা মা বলে ডাকলে বুঝি এইরকমই স্বর্গীয় আনন্দ হয়? আনোয়ার চৌধুরী বললেন, চলো শারমিন, মেয়েকে নিয়ে আজকে একটু বের হই, মেয়েটাকে ঘুরিয়ে আনি। পিয়াসাকে নিয়ে বাবা মা বের হলেন। প্রথমে শিশু পার্ক যাওয়া হলো। পিয়াসা অবাক হয়ে দেখছে, এত এত রাইডস থাকতে পারে পিয়াসার জানা ছিল না। বাবা মায়ের সাথে পিয়াসা অনেক রাইডসে ওঠে। নাগরদোলায় ওঠার পর পিয়াসা ভীষণ ভয় পায়। নাগরদোলা একেবারে ওপরে ওঠার পর ভয়ে পিয়াসা বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে। আনোয়ার চৌধুরী মেয়ের হাত ধরে বলল, বাবা পাশে আছে মা। জীবনের সব ঝড়ঝঞ্ঝা, সব আপস অ্যান্ড ডাউনে এই পৃথিবীতে কেউ না থাকলেও তোমার বাবা তোমার পাশে থাকবে মা। তুমি যখনই ভয় পাবে বাবাকে স্মরণ করো,
যেখানেই থাকি বাবা ঠিক তোমার কাছে হাজির হব। তুমি এখন বাবা মায়ের ফার্স্ট প্রায়োরিটি। পিয়াসা বাবার গলা জড়িয়ে ধরে বসে থাকে। শারমিন আর চোখে তাকিয়ে স্বামীর উল্লাস দেখতে থাকে। এই মানুষটার ভেতরে যে সন্তানের জন্য এত মায়া, এত ভালোবাসা লুকিয়েছিল, শারমিন কখনো টেরই পায়নি। সবসময় সন্তানের কথা উঠলে নির্লিপ্ত থাকত, অথচ আজ মেয়েকে পেয়ে তার বাঁধন ভাঙা আনন্দ দেখে শারমিনের মনটা ঠান্ডা হয়ে যায়। দুজন মিলে শপিং কমপ্লেক্সে আসে মেয়ের জন্য কেনাকাটা করতে। পিয়াসা তাকিয়ে দেখতে থাকে বাবা শুধু প্যাক করছে সব। কতগুলো কিনবে বাবা? এত জমা দিয়ে পিয়াসা কি করবে? শারমিন হাসে মুচকি মুচকি। রাতের রেস্টুরেন্টে খাবার খায় আজ 3 জন মিলে। পিয়াসা জানে না এত আদরও ওর ভাগ্যে লেখা ছিল। আল্লাহ চাইলে সব কিছুই পারেন। অন্যদিকে জমিরন ঘরের সামনে সিঁড়িতে বসে আছে। মালিহা ঘরে নেই। সন্ধ্যায় বের হয়েছে, এখনো ফেরেনি। জমিরন ভয় পায়, শেষ পর্যন্ত কি রক্ষা পাবেন তিনি? সাভিয়া এলো ছুটতে ছুটতে, চিৎকার করে মাকে ডেকে বলল, মা, মালিহা কই? জমিরনের গলা শুকিয়ে যায়। সাবিহা মালিহার কথা জিজ্ঞেস করছে কেন? কিছু জানতে পারল নাকি? মালিহারে খোঁজ করতেছস কেন? কি হয়েছে? ওরে তো সন্ধ্যাবেলায় যাইতে বলছি আমাগো বাড়িতে। আপনাগো জামাই কইল তিনি নিজে আইসা মালিহারে নিয়া যাইবেন। এখন দেখেন না, রাতের 8টা বাজে, এখনো ঘরে আসেন নাই তিনি। জমিরনের গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। আল্লাহ তার কোন পরীক্ষা নিচ্ছেন? কি বলবেন এবার? সাবিহার যদি সন্দেহ হয়? মালিহা তো তার কোনো কথাই শুনছে না। কিছুতেই তাকে মানাতে পারছে না জমিরন। বাধ্য হয়ে এখন লাগাম ছেড়ে দিয়েছেন। কিন্তু এখন কি হবে? জমিরন গলা খাকারি দিয়ে বলল, মালিহারে তো আমি বাজারে পাঠাইছি কাদেরের লগে। ঘরে বাজার নাই। কাদেররে কইলাম আমারে একটু সদাই করে দিতে। তোর বোন কেমন জানিস না? দুলাভাইয়ের লগে বাজারে যাইব বইলা নাচতে শুরু করছে। আর দুলাভাইও এমন মানুষ, শালিরে নিজের বোন মনে করে। এমন ভালো মানুষ হয় না। আমার কপাল ভালা, তোর লাইগা এমন জামাই পাইছি, একেবারে নিজের পোলার মতো। সাবিহা শুনে আনন্দিত হয়। প্রতিটা স্ত্রীর গর্ব হয় যখন নিজের বাবা মা তার স্বামীর প্রশংসা করে। নিজেকে তখন ভীষণ ভাগ্যবতী মনে হয়। সাবিহা বলল, আচ্ছা মা, আমি এখন যাই। জমিরন মেয়েকে বসতে বলার সাহস পায় না। সাবিহা চলে যেতেই জমিরন বড় করে নিঃশ্বাস ফেলল। কিন্তু কতদিন এইসব চাপা থাকবে? যেদিন সাবিহা জানবে সেদিন কি হবে? সকাল থেকে তুমুল বর্ষণ হচ্ছে। এরকম বৃষ্টিমুখর দিনে সবাই কিছুটা নস্টালজিক হয়ে যায়। আকাশে মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকানিও দেখা যাচ্ছে। চারদিকে কেমন নিস্তব্ধতা বিরাজ করছে। সব নিস্তব্ধতাকে ছাপিয়ে মেঘের তীব্র গর্জন। চারিদিকে গাছপালা কেমন জীবন্ত হয়ে উঠেছে বৃষ্টির স্পর্শে। নির্জন বসে আছে বারান্দার একটা চেয়ার নিয়ে। কানে হেডফোনে গান বাজছে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। ঝুনিখালা এলো গোমরা মুখে। একটা খিচুড়ির প্লেট নিয়ে ধপ করে নির্জনের কোলে রাখল। গরম স্টিলের থালার ছ্যাঁকা লাগতেই নির্জন লাফিয়ে ওঠে। ঝুনিখালা বিরক্ত হয়ে বলল, শরীর তো যেন মোমের তৈরি, এইটুকুন গরমে লাভ ঝাপ দেয়। বেটা মানুষ এরকম কুয়ারা কেমনে করে? নির্জন চোখ পাকিয়ে বলল, খালা, কি যে করো তুমি? আর একটুর জন্য আমার শরীর পুড়ে যেত। ঝুনিখালা চোখে জল এনে বলে, হ বাপ, শরীর তো শুধু তোমাগো আছে, আমাগো তো না। আমি তো তোমাগো বাড়িত কাম করি, এর লাগে আমার শরীরও নাই, মনও নাই। নির্জন বুঝতে পারে আজকে ঝুনি খালার মন ভালো নেই, তাই শান্ত হয়ে বলল, কি হয়েছে খালা? কি আর হইব, বড় ভাবিরে কইলাম ভাবি একটু গরুর গোস্ত দিয়া ভুনা খিচুড়ি করেন, এই বৃষ্টির দিনে খাইতে হ্যাপি লাগবে। উনি কি রানছেন? এই পেঁপে, আলু, গাজর, টমেটো দিয়া ল্যাটকা খিচুড়ি। এসব আমি খাই মামা, আপনিই কন। খালা, গরুর মাংস মানুষের শরীরের জন্য ক্ষতিকর, তুমি জানো না? এই সবজি তো শরীরের জন্য উপকারী। ঝুনি খালা মুখ ঝামটা দিয়ে বলল, হ বাপ, আমাদের গরিবের শরীরের লগে তোমাগো শরীরের তুলনা করতে যাও না। গরিবের শরীরের মধ্যে মুখের টেস্টটাই আগে। মুখে যেটা টেস্ট লাগবে আমরা ওইটাই খাই। আল্লাহ গরিব কইরা দুনিয়াতে পাঠাইছে, ভালো মন্দ তো পাই না, তার মধ্যে শরীর নিয়ে এত ভাবাভাবিতে আমি নাই। মুখে যেটা টেস্ট লাগে ওইটাই আমার শরীরের জন্য উপকারী। নির্জন বলে, আচ্ছা ঠিক আছে খালা, তুমি যা বোঝো তাই করো, আমাকে খেতে দাও। মামা, আমারে একটা গরুর গোশের খিচুড়ি আয়না খাওয়ায়েন তো। ওই যে আপনারা অর্ডার করেন অনলাইনে না কোনখানে, বাহির থেকে আয়না দেওয়া যায়। আমি গরিব খালা, পকেটে টাকা নাই। ঝুনি খালা নিরীহ মুখে বলল, আচ্ছা না খাওয়াইলে নাই, আমি যাই। বড় ভাবিরা যাই কই, গতকাল ছোট ভাইজানের প্যান্টের পকেট থেকে একটা সিগারেট পাইছি, খবরটা এখনো দেয়া হয় নাই। নির্জন বিষম খেল,
সর্বনাশের মাথায় বাড়ি। কি বলে খালা এসব? তড়িঘড়ি করে বলে, খালা বিপ খিচুড়ি খাইবা নাকি মাটন? না মামু, বিপ টিপ না, আমি গরুর গোস্তের খিচুড়ি খামু। নির্জন বাধ্য ছেলের মতো ফুডপান্ডাতে অর্ডার করে দেয়। ঝুনি খালা হাসি মুখে বিদায় নেয়। নির্জন হাঁপ ছেড়ে বাঁচে যেন। ঝুনি খালার মুখ খোলা মানেই পারমাণবিক বিস্ফোরণ হওয়া। এই মানুষকে খেপানো আর শাড়ির সামনে লাল কাপড় ধরা একই জিনিস। নির্জন কোনো রিস্ক নিতে চায় না। কোনো মতে যদি আব্বু বা জেঠুর কানে যায় তাহলে নির্জনের দফারফা হয়ে যাবে। খিচুড়ি এলে নির্জন ঝুনিকে ডেকে দেয়। ঝুনি খালা একগাল হেসে বলল, বড় মামুর একটা সিগারেট কথা জানি মামা। কমু আপনারে? আপনি আমারে গোস্তের খিচুড়ি খাওয়াইতেছেন, আপনারে কৌনি যাই কথাখানা। নির্জন আতকে উঠে বলল, মাপ চাই খালা, দোয়াও চাই, আমার এত বড় উপকার তুমি কইরো না, তুমি এখন যাও খালা। ঝুনি খালা বিরক্ত হয়ে বলল, এই খবর বড় ভাবি ছোট ভাবি আপনার দাদি নয়তো আপনার ওই কুটনি ফুপু কেউ যদি জানতে পারে তাইলে এই ঝুনিরে 10,000 টাকা দেব বকশিস, বুঝলেন? অথচ আপনি দামই দিলেন না। যাজ্ঞা, গরিবের 10,000 টাকাও যা, 10 টাকাও তা, আপনি আমারে 1,000 টাকা দিয়েন। খালা যাইতে বলছি না তোমারে আমি। ঝুনি খালা মুখ কালো করে চলে গেল। ওপরের ঘরের চাচিটা সবাই মিলে খিচুড়ি খাচ্ছেন। ঝুনি খালা নিজের খিচুড়িটা একটা প্লেটে সাজিয়ে নিয়ে ওপরে গেল। মুহা বেগমের ঘরটা ছোটখাটো একটা ফুটবল মাঠের মতো। বিশাল বড় একটা রুম তার। মুহা বেগমের 2 ছেলে 2 মেয়ে, সবাইকে নিয়ে এই বিশাল বাড়িটিতে থাকেন তিনি। এই বাড়িটি বিশাল জায়গা নিয়ে করা হয়েছে ঢাকায় বকশিবাজার রোডে। চারদিকে দালান, মাঝখানে ছোট উঠানের মতো। এত বড় বাড়িতে গ্রাম থেকে সারা বছরই আত্মীয় স্বজন এসে থাকেন। ছোটখাটো একটা ধর্মশালা যেন। সারা বছর অতিথি চেনা পরিচিত মানুষে গম গম হয়ে থাকে। মুহা বেগমের শ্বশুর নিজামুদ্দিন তালুকদার এই বিশাল বাড়িটি তৈরি করেছেন। সে আমলে জমিদার ছিলেন নিজামুদ্দিন তালুকদারের বাবা। নিজামুদ্দিন তালুকদারের একটাই ছেলে হয়, মুহা বেগমের স্বামী আজিমুদ্দিন। আজিমুদ্দিনের 2 ছেলে, সিরাজুল ইসলাম ছক্কা আর মিরাজুল ইসলাম পাইঞ্জা। ছেলেদের ডাকনাম নিয়ে মুহুয়া বেগমের মনে একসময় ক্ষোভ ছিল। তার শ্বশুর নাতিদের এরকম হাস্যকর ডাকনাম দিয়েছিল। যদিও সেই সব ক্ষোভ এখন আর নেই। ছেলেরা দুজনেই বিশাল চাকরি করে। মুহুয়া বেগমের সংসারে সবখানে সুখের ছড়াছড়ি। মুহুয়া বেগম খিচুড়ি খাচ্ছেন আর ফ্লোরে বসে থাকা সবাইকে দেখছেন। দিন দিন বয়স যত বাড়ছে তত ইচ্ছে করছে আরও লোকজন এনে বাড়ি ভরিয়ে ফেলতে। মানুষজনের উপস্থিতি মুহুয়া বেগমকে খুশি করে। ফ্লোরে বসে আছে নাতি নাতনিরা, সবাই বসে চার্লি চ্যাপলিন দেখছে। ঝুনি খালা এসে রিমোট নিয়ে বলল, এইসব সাদা কালো ছবি মাইনছে দেখে? চাচি দেখি স্টার জলসা ছাড়েন তো, নাটক দেখুম। আহারে দীপাতার হারানো মায়াডার সন্ধান পাইব আজ, টান টান উত্তেজনা আজ। মুহুয়া বেগম রিমোট হাতে নিয়ে স্টার জলসা চ্যানেল আনলেন। নাতি নাতনি সবাই মুখ কালো করে বলল, দাদি আমরা সবাই চার্লি চ্যাপলিন দেখব। মুহুয়া বেগম বললেন, এখন আমি আর ঝুনি সিরিয়াল দেখুম, তোরা যা তোগো রুমে গিয়া দেখ। সবাই গাইগুই করলেও কেউ উঠে গেল না। ঝুনি খালা আরাম করে পা ছড়িয়ে বসে পিঙ্কিকে বললেন, পিঙ্কি ফ্রিজে আমি একটা মোজো রেখে আসছি, একটু আয়না দিবি? গরুর গোস্তের খিচুড়ির লগে মোজো না হইলে ঠিক জমেই না। পিঙ্কি মুখ বেজার করে উঠে গেল। না এনে দিলে ঝনু খালা হয়তো মাকে বলে দেবে নতুন স্কুল ড্রেসের সাদা সালোয়ারে তার কালো কলমের কালি ছড়িয়ে নষ্ট করে দিয়েছে। ঝুনি খালা দেখে ফেলেছে। ঝুনি খালা বলেছে তার কাছে এসবের ওষুধ আছে, উনি ধুয়ে একেবারে নতুন করে দেবেন। তাই পিঙ্কি খালাকে চটালো না। ঝুনি খালা আরাম করে খিচুড়ি আর মোজো খেতে খেতে সিরিয়াল দেখতে লাগলো। একটু পর শোনা গেল দাদি আর ঝুনি খালা দুজনেই ফুপিয়ে কাঁদছে। পিঙ্কি তার অন্যান্য কাজিনদের দিকে তাকিয়ে। এরা দুজন যে কবে ঠিক হবে আল্লাহ জানে। সিরিয়াল মুভি দেখে হাসতে হাসতে কখনো গড়িয়ে পড়ে, কখনো হাপুস নয়নে কাঁদে, আবার কখনো ঝুনি খালা বাংলা ওয়াজ করে। সিরাজুল ইসলাম ছক্কা সেন্ডু গেঞ্জি পরে ড্রয়িং রুমের সোফায় বসে আছেন। তার হাতে একটা পুরনো দিনের রেডিও। আজকে অফিসে যাবেন না। তার সামনে ধোয়া ওঠা গরম খিচুড়ি, সাথে জলপাইয়ের আচার বয়ামে রাখা। জলপাইয়ের আচার থেকে সরাসরি কড়া ঘ্রাণ আসছে। ছক্কা সাহেবের এই আচারটা ভীষণ পছন্দ। তার গিন্নি জলপাইয়ের সিজনে বেশি করে আচার করে রাখে। ভাত, খিচুড়ি, বিরিয়ানি সবকিছুতেই তিনি আচার খান। তার ছোট ভাই মিরাজুল ইসলাম কালো গাউনটা গায়ে চাপিয়ে গলার সাদা ব্যান্ড কলার ঠিক করতে করতে ছুটছে। আজকে ভীষণ বৃষ্টি, তবুও তাকে কোর্টে যেতে হবে। সুপ্রিম কোর্টের একজন দুধে উকিল তিনি। আজকে তার একটা মামলার শুনানি আছে। বড় ভাইকে আয়েশ করে বসে থাকতে দেখে পাঞ্জা বলল, দিন তোমারই ভাইজান, কেমন আরাম করে দিন কাটাও। শালার উকালতি না পইড়া তোমার লাইন ধরলেই ভালো হইতো। সচিব হইতে পারতাম যদি তোমার মতো। উৎফুল্ল হয়ে সিরাজুল ইসলাম বললেন,
তা মন্দ বলিসনি, খেয়েছিস? না ভাই, খাওয়ার আর সময় কই, রাতে কেস স্টাডি করতে করতে 3টা বেজে গেছে। বৃষ্টিতে ঘুমটা এত ভালো হলো যে উঠে দেখি দেরি হয়ে গেছে, এখন বের হতে হবে। আরাম করে খাওয়া আমার কপালে নাই। আচ্ছা যা, সাবধানে যাস। ছোট ভাই বের হয়ে যেতেই সিরাজ সাহেব মোবাইল হাতে নেন। ফেসবুক স্ক্রল করতে করতে একটা ভিডিও সামনে আসে। একজন পেডিয়াট্রিশিয়ানের একটা শর্ট ভিডিও সামনে আসে। সিরাজ সাহেব উত্তেজিত হয়ে ওঠেন। আনোয়ার? স্কুল লাইফের বন্ধু আনোয়ার। 15 বছর আগে শেষবার দেখা হয়েছিল, এরপর এক প্রকার ভুলেই গেছেন। আজ হঠাৎ আনোয়ারের ভিডিও সামনে আসতেই সিরাজুল ইসলাম পুরনো স্মৃতির রাজ্যে হারিয়ে গেলেন। বড় মেয়ে বৈশাখীর জন্মের পর 3 বছর পর্যন্ত ওর সম্পূর্ণ চিকিৎসা আনোয়ার করেছিল, সম্পূর্ণ ফ্রিতে। কোনোদিন তিনি ভিজিট দিতে পারেননি, উল্টো আনোয়ারের গালাগাল শুনতেন টাকার কথা আসলে। এরপর আনোয়ার স্থায়ীভাবে গ্রামে চলে গেল, আর যোগাযোগও হারিয়ে গেল। আজ বহু বছর পর আনোয়ারকে দেখে সিরাজুল ইসলাম নিজের স্ত্রী রজনীকে ডাকলেন। রজনী রান্নাঘরে দুপুরে রান্না বসিয়েছে। প্রায় 20-25 জন মানুষের জন্য রান্না করতে হচ্ছে। বাড়ি নাকি হোটেল রজনী ভেবেই পায় না। সিরাজুল ইসলামের 2 মেয়ে, বৈশাখী, বর্ষা, আর এক ছেলে আষাঢ়। তার ভাই মিরাজুল ইসলামের আবার 2 ছেলে 2 মেয়ে, নির্জন, নীরব, পিঙ্কি, রিঙ্কি। বড় ননদ শিরিন আর ছোট ননদ তারিন। তারিন থাকে স্বামীর সাথে অস্ট্রেলিয়ায়, কিন্তু শিরিন নিজের 3 মেয়ে নীরা, মীরা, মিনিকে নিয়ে এখানেই থাকে। শিরিনের স্বামী রবিউল থাকে দুবাই। নিজের ছেলে মেয়ে দেবর ননদের সবাই মিলে সদস্য সংখ্যা ঝুনিকে নিয়ে 17 থেকে 18 জন। এর মধ্যে আবার গ্রাম থেকে আসা অতিথি আছে 4 জন। বাড়ির কেয়ারটেকারও আছে। রজনীর মাথায় আগুন জ্বলছে যেন। একান্নবর্তী পরিবারের ঠেলায় পড়ে নিজের জীবন কেটে গেল রান্নাঘরে হাঁড়ি পাতিলের সাথে যুদ্ধ করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করা রজনীর জীবনটা নাকি একান্নবর্তী পরিবারের রান্নাবান্নার কাজে আটকে গেল। অথচ রজনী ম্যাথে অনার্স মাস্টার্স শেষ করেছিল। বাবা মায়ের কত স্বপ্ন ছিল মেয়েকে নিয়ে, কিন্তু বনিদি পরিবারে বিয়ে হয়ে এসে জীবনের সব স্বপ্ন তাকে জলাঞ্জলি দিতে হয়েছে। সিরাজুল ইসলাম তখনও চেঁচিয়ে ডাকছেন স্ত্রীকে। রজনীর ইচ্ছে করল রান্না করার হাতা দিয়ে পিটিয়ে ছক্কা মিয়ার মাথা ফাটিয়ে দিই। একটা মেরুদণ্ডহীন লোকের সংসারে এসে তার জীবন একেবারে ধ্বংস হয়ে গেল, যে কিনা নিজের স্ত্রীর চাকরি করার কথাটা শক্ত গলায় বলতে পারেনি মায়ের সামনে, যে কিনা এত বছরেও স্ত্রীকে একটা সংসার দিতে পারেনি, যে কিনা পারেনি স্ত্রীকে নিয়ে একটু কোথাও ঘুরতে যেতে আলাদা করে। সব সময় গোষ্ঠীশুদ্ধ কাঁধে নিয়ে ঘুরতে হয়েছে। সে নাকি আবার সচিব। ঝাঁটা মারে রজনী এই সচিবের মুখে। জীবনের অর্ধেক তো শেষ হয়ে গেল। কোমরের শাড়ির আঁচল গুজে রজনী বের হলো রান্নাঘর থেকে। সিরাজুল ইসলাম গুনগুন করে গান গাইছে। ভীষণ ফুর্তিতে আছে লোকটা। স্ত্রীকে দেখে জোরে গান গাইতে লাগলেন। আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই, আমি মেঘে ঢাকা চাঁদের মতো জোছনা ঝরিয়ে যাই। রজনী মুখ অন্ধকার করে বলল, কি সমস্যা? ষাঁড়ের মতো এরকম চেঁচানোর মানে কি? আরে চেঁচাচ্ছি কই, গান গাইলাম তোমাকে নিয়ে একটা। খুশি হওনি? না, খুশি হইনি। এসব নাটক করবে না তুমি আমার সাথে। সিরাজুল ইসলাম স্ত্রীর ঘর্মাক্ত মুখের দিকে তাকিয়ে বলল, রান্না শেষ করো, আজকে তোমাকে নিয়ে লং ড্রাইভে যাব। রজনী ভীষণ বিরক্ত হয় এইসব আদিক্ষেতা দেখে। এমন বুড়োকালে লং ড্রাইভে যাবে সে? বয়সকালে স্বামীর সাথে একটু নদীর পাড়ে বসে বাদামও খেতে পারেনি। রজনী যেতে যেতে বলল, আমি কোথাও যাব না। এই সংসারে এসেছি দাসী হয়ে, দাসীবৃত্তি করে জীবন শেষ হলে বের হব এই সংসার থেকে, তার আগে না। স্ত্রীর অভিমান অভিযোগ সবই সিরাজ সাহেব বোঝেন, কিন্তু স্ত্রীর কথা মতো আলাদা সংসার করার মতো মানুষ তিনি না। তবুও স্ত্রীকে চটালেন না। এদিক ওদিকে তাকিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, প্লিজ সুগন্ধা, অনুরোধ করছি, আমাকে নিরাশ করো না, তোমারও ভালো লাগবে। রজনী রাগ করতে গিয়েও করলেন না। সংসারের দায়িত্ব থেকে একদিন ছুটি বের করে নিজের জন্য একটু সময় কখনো পাননি। এই মনে কত শত অভিমান অভিযোগ জমে আছে। এই মানুষটা কখনো বোঝেনি, না বুঝেছে নিজের একমাত্র ছেলেটা। রজনী হাতের হাতা নামিয়ে রেখে 2 তলার নিজের ঘরে গেল। পরনের শাড়ি বদলে একটা গোলাপি সুতের শাড়ি পরে নিল। কতদিন পর সাজতে বসেছে। লম্বা কালো চুলে আজ সাদা আভা পড়তে শুরু করেছে। 2 মেয়ে 1 ছেলের জননী এখন। মেয়েদের বিয়ে দিয়ে ছেলের বউ আনবেন। তারপর এই সংসারের দায়িত্ব বউয়ের কাঁধে তুলে দেবেন তিনিও মহুয়া বেগমের মতো। নিজের গাড়ি বের করে সিরাজ সাহেব নিজেই ড্রাইভিং করছেন আজকে। রজনী জানতে চাইল না কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে। জিজ্ঞেস করতে ইচ্ছে করছে না, বরং স্বস্তি পাচ্ছে। কিছু সময়ের জন্য তো সব দায়িত্ব থেকে মুক্তি পাচ্ছে। 3 ঘন্টা ড্রাইভিং করে গাড়ি এসে দাঁড়ায় মেডিলাভ হাসপাতালের সামনে। রজনী অবাক হয়, এই লোক স্ত্রীকে হাসপাতালে ঘুরতে নিয়ে এসেছে। এই লোক কি এই জন্মেও ঠিক হবে না? জেলা সদরের এই হাসপাতালে আনোয়ার চৌধুরীর চেম্বার।
সিরাজুল ইসলাম স্ত্রীর হাত ধরে ভেতরে গেলেন। কম্পাউন্ডারকে বললেন, আনোয়ার ডাক্তারকে ডেকে দিন তো, বলুন তার ফ্রেন্ড এসেছে। কম্পাউন্ডার হোমরা চোমরা চেহারা, আভিজাত্যপূর্ণ চালচলন দেখে বুঝে গেল এই লোক সাধারণ না। তাই দেরি না করে আনোয়ার চৌধুরীকে ডাকতে গেল। আনোয়ার চৌধুরী গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে বাইরে বের হলেন। তারপর ছক্কাকে দেখে ভীষণ হতবাক হলেন। ছুটে এসে জড়িয়ে ধরেন বন্ধুকে। 15 বছর পর দেখা হয়েও একে অন্যের প্রতি টান কমেনি। রজনী নিজেও ভীষণ খুশি হলো। তার মানে শারমিনের সাথেও দেখা হবে। শারমিন তার বান্ধবী ছিল। আনোয়ার চৌধুরী আর দেরি করে না, বন্ধু আর বন্ধুর পত্নীকে নিয়ে নিজের বাড়ির পথ ধরলেন। এর মধ্যে শারমিনকে কল করে একটু ইনফর্ম করে দিলেন। এ যেন এক মিলন মেলা। শারমিন রজনীকে শক্ত করে জড়িয়ে ধরে রাখল। দুই বান্ধবী একে অন্যের গলা জড়িয়ে ধরে আকুল নয়নে কাঁদতে লাগলো। পিয়াস আমাকে কাঁদতে দেখে ব্যস্ত হয়ে এগিয়ে আসে। শারমিন চোখ মুছে বান্ধবীকে বলে, আমার একমাত্র মেয়ে চৌধুরী পিয়াসা বিনতে আনোয়ার, আর এ আমার বান্ধবী রেমা, তোর খালামণি হবে। রজনী ভালো করে পিয়াসাকে পর্যবেক্ষণ করে, তারপর বুকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো মা? পিয়াসা কোমল গলায় বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন খালামণি? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। একটা বৃষ্টিমুখর দিন কেটে গেল গল্প আর আড্ডায়। রজনী ভীষণ আনন্দিত। সিরাজুল ইসলামের উপরে জমে থাকা অভিমান একটু হালকা হয়েছে খুশিতে। কত শত গল্প আর হাসি। পিয়াসা মায়ের কোলে শুয়ে মায়ের হাসি শুনছে। মাকে কেমন ঝলমলে সূর্যের মতো লাগছে। ভীষণ আনন্দিত মা। কিছু সময় পরে শারমিন জিজ্ঞাসা করল, তুই করছিস কি? কোন প্রফেশনে আছিস? মুহূর্তে রজনীর মুখ শুকিয়ে আমসি হয়ে গেল। তার আর কিছু করা? মলিন হেসে বলল, আমি আর কি করব বল, আমি বিশাল তালুকদার বাড়িতে হেড বাবুর্চি। শারমিন অবাক হয়, রজনী কিছুই করছে না? এ যেন অন্য রজনী। এ কিছুতেই তার বান্ধবী রজনী নয়। রজনী খুব করে চায় তো নিজে কিছু করবে। তাকে সবাই রজনীগন্ধা হিসেবেই চিনবে। ভার্সিটি লাইফে সকল ধরনের কালচারাল সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত ছিল রজনী। অনার্সে থাকাকালীন রজনীর বিয়ে হয়ে যায়। অনার্স ফাইনাল দেওয়ার আগে বৈশাখীর জন্ম হয়, এরপর বর্ষা, তারপর আষাঢ়। কিন্তু রজনী তো আজীবন চুলার পরে দিন কাটানোর মতো মেয়ে না। তার মধ্যে অনেক সম্ভাবনা ছিল, অথচ তার কিনা কিছুই করা হলো না। শারমিন বুঝতে পারে তার যতটা খারাপ লাগছে, রজনীর তো তার চাইতেও বেশি খারাপ লাগছে। যদিও শারমিন জানে রজনীর শ্বশুর বাড়ি কনজারভেটিভ, বাড়ির বউ বাইরে চাকরি করবে এটা তারা কখনোই মানবে না। যতই শিক্ষিত হোক তারা, ভেতরে ভেতরে একটা গোড়ামি রয়ে গেছে। বিশেষ করে রজনীর শাশুড়ি মানুষটা এখনও এইসব বিষয়ে ভীষণ কড়া। রজনীর বিয়ের পরপরই পড়াটা তিনি পছন্দ করতেন না, কিন্তু বিয়ের সময় রজনীর বাবা মাকে কথা দিয়েছিলেন মেয়েকে পড়াবেন। এইখানেই আটকে গিয়েছিলেন তিনি। রজনী নিজের মলিন হাসি লুকিয়ে বলল, তুই কি করছিস সেটা বল। আমি একটা হাই স্কুলে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। শুনে রজনীর যতটা আনন্দ লাগে, ঠিক ততটাই যেন বুকের ভেতরে খুব গভীরে কোথাও একটা কাটার মতো বিঁধল। তিনি নিজে কিছু করতে পারলেন না। তার একটাই পরিচয়, সচিবের বউ, অথচ শারমিনের পরিচয় আলাদা। তার স্বামী এত বড় একজন শিশু ডাক্তার, তারপরেও তার নিজের পরিচয় সে একজন টিচার। তার হাতের উপর দিয়ে হাজার হাজার স্টুডেন্ট বের হয়েছে। রজনীর বুকের ভেতর কেমন হাহাকার করতে থাকে। সে হিংসে করছে না, কিন্তু তবুও কেন এত আপসেট লাগছে। নিজেকে ভীষণ লুজার মনে হচ্ছে। পুরো বাড়িটি রজনী ঘুরে ঘুরে দেখতে লাগলো। 6টি বিশালাকার বেডরুম, একটা ডাইনিং, একটা ড্রয়িং রুম, সবকটা রুমের সাথে অ্যাটাচড বাথরুম, বারান্দা। সিম্পল ইন্টেরিয়ার আর সিম্পল সব ডিজাইনের আসবাবপত্র দিয়ে পুরো বাড়িটি সাজানো। প্রতিটি বেডরুমে ধবধবে সাদা বিছানার চাদর টান টান করে। কোথাও কোনো চাকচিক্য নেই, রংচঙের জিনিস নেই। কি যে স্নিগ্ধ সুন্দর একটা বাড়ি। রজনী তো এরকমই একটা বাড়ির স্বপ্ন দেখেছে আজীবন। নিজের একটা সংসারের স্বপ্ন, নিজের হাতে প্রতিটি কোণা সাজানোর স্বপ্ন, অথচ তার নিজের আলাদা একটা বারান্দাও নেই। রজনীর কেমন হতাশ লাগতে লাগলো নিজেকে। শারমিনের চাইতে তো যোগ্যতা কোনো দিক দিয়েই কম ছিল না তার। তাহলে তার ভাগ্য কেন তাকে সবকিছু থেকে বঞ্চিত করলো? রজনীর দম বন্ধ লাগছে, ইচ্ছে করছে পালিয়ে যেতে এখান থেকে। শারমিন গল্পের ফাঁকে ফাঁকে রান্নাও করছে। দুপুরে অনেক কিছুর আয়োজন করে ফেলল শারমিন। সিরাজুল ইসলাম খেতে বসে মুগ্ধ হলেন। রজনীকে বললেন, আরে বাস, তোমার বান্ধবী তো এলাহি কারবার করে ফেলল। রজনী হাসতে চেয়েও হাসতে পারলেন না। এত বছর পর আবারও মনে হলো সে কিচ্ছু পায়নি। শারমিনকে সে হিংসা করছে না, নিজের ভাগ্যকে নিজেই প্রশ্ন করছে তার কোনো কিছুই হলো না বলে। চাকরি বাকরি না হোক, নিজের বলে ছোট্ট একটা সংসার তো হতে পারত, যেখানে ইচ্ছে হলে একটা বিকেল সে বেলকুনিতে বসেই কাটিয়ে দিতে পারবে।
একটু জ্যোৎস্না রাতে ছাদে বসে জ্যোৎস্না বিলাস করতে পারবে। অনেক কিছু তো সে চায়নি, তবুও কেন অল্প এইটুকু পায়নি। কত না পাওয়া বুকে নিয়ে রজনী দিন কাটিয়ে দিল। রজনী কিছুই খেতে পারল না। রজনীরা চলে যাওয়ার পর পিয়াসা মাকে বলল, রজনী আন্টি খুব কষ্ট পেয়েছে, তাই না মা? শারমিন অবাক হয়ে বলল, তুই কিভাবে বুঝলি? তোমার সব গ্রেস সার্টিফিকেট উনি কেমন মায়া মায়া চোখে দেখছিলেন। ওনার 2 চোখ ভিজে উঠেছে মা, উনি লুকিয়ে চোখ মুছছিল, আমি দেখেছি। শারমিন মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলে, স্বপ্ন ভেঙে যাওয়ার যন্ত্রণা রে মা, সবাই সবকিছু পায় না। তোর রজনী আন্টির 3 ছেলে মেয়ে, সংসার করতে গিয়ে সে নিজের জন্য কিছুই করতে পারেনি। অনেক মেধাবী হওয়ার পরেও কিছুই করতে পারেনি, তার জন্য হয়তো একটা কষ্ট রয়েই গেছে। আবার দেখ আমাকে, আমি নিজে কিন্তু কিছুই করতে চাইনি। চাকরি করার একটুও ইচ্ছে ছিল না। আমার ইচ্ছে ছিল জমিয়ে সংসার করব, বাচ্চা কাচ্চাদের মানুষ করব। কিন্তু আল্লাহ আমাকে বাচ্চা দিলেন না। নিজেকে ডিপ্রেশন থেকে দূরে রাখতেই তোর বাবা আমাকে জব করতে চাপ দিতে থাকে। এজন্যই আমি স্কুলে জয়েন করি। নিজের বাচ্চা নেই তো কি হয়েছে, স্কুলের সব বাচ্চাই আমার। কত বছর পর আল্লাহ তোকে দিল আমার ঘরে। আমার সব না পাওয়া, সব যন্ত্রণা এক নিমিষেই দূর হয়ে গেল। আমরা অনেক কিছুই চাই, অনেক কিছুই প্ল্যান করি, কিন্তু তাই পাই যা ওপরওয়ালা আমাদের জন্য প্ল্যান করে রেখেছে। আর উনি যা প্ল্যান করে তাই আমাদের জন্য বেস্ট। পিয়াসা ভাবে, তাহলে কি তার জন্য বেস্ট হবে বলেই সে মাকে হারিয়ে ফেলেছে? কে জানে। পিয়াসা বোঝে না, শুধু এগিয়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে শক্ত করে। সিরাজুল ইসলাম স্ত্রীর গম্ভীর মুখটা খেয়াল করেছেন রাতে খাওয়ার সময়। রজনী রাতেও কিছু খেল না। সবাই খাওয়ার পর সোফায় বসে রইল আশার ফেরার জন্য। এই ছেলেটার জন্য প্রতি রাতেই রজনীকে অপেক্ষা করতে হয়। ও এখন রাজনীতিতে যোগ দিয়েছে আবার। প্রতি রাতেই 12টার পর বাড়িতে ফেরে। রজনী প্রতি রাতে গজগজ করতে করতে ছেলের জন্য অপেক্ষা করে, অথচ আজকে কেমন শান্ত হয়ে আছে। সিরাজুল ইসলাম বুঝেও কিছু বললেন না। মহিলাদের মন আষাঢ় মাসের আকাশের মতো, এই রোদ ওঠে আবার দেখা যায় এই যেন বৃষ্টি হয়। আশার বাড়িতে ফিরল রাত 1:30টায়। আজকে তাদের একটা মিটিং ছিল মাদক বিরোধী। মা দরজা খুলে দিতেই আশার হেসে বলল, হ্যালো মাম্মি। রজনী কিছু বলল না। আশার অবাক হলো, কি আশ্চর্য, আজকে এখনো মায়ের স্যান্ডেল ছুটে এলো না কেন উল্কার বেগে? দরজা খুলেই মা জুতা ঝাঁটা ছুঁড়ে মারে। আজকে কি হলো? রজনী শীতল কণ্ঠে বলল, খাবার রাখা আছে টেবিলে, ওভেনে গরম করে খেয়ে নিবি। আশার এগিয়ে গিয়ে মায়ের হাত ধরে বলল, কি হয়েছে মা তোমার? কিছু হয়নি, ছাড় আমাকে। আশার মাকে জড়িয়ে ধরে বলল, খুব বেশি রাগ করেছ মা? রাগ? কার ওপর রাগ করবো আমি? আমার সবচেয়ে বেশি রাগ নিজের ভাগ্যের ওপর। ভাগ্য ছাড়া কারোর সাথেই রাগ নেই আমার। আমাকে ছাড় তুই, ভালো লাগছে না। আশার কিছুতেই বুঝতে পারছে না কিছু। রজনী চলে গেল। আশার পায়ের মোজা খুলে সোফায় কিছুক্ষণ উল্টো হয়ে শুয়ে রইল। অনেক সময় বসে থেকে কোমর ব্যথা হয়ে গেছে তার। মায়ের ব্যাপারটা নিয়ে ভাবছে আশার। কি হলো মায়ের? রুমে গিয়ে রজনী শুয়ে পড়ল। সিরাজুল ইসলাম বুঝতে পারছেন না কোথায় কোন সমস্যা হয়েছে। রজনীর আজকের ব্যবহার তার একেবারেই অচেনা লাগছে। শোয়ার আগে তিনি সবসময় বই পড়েন। রজনী রুমে ঢুকেই চেঁচায়, প্রতিদিন লাইট অফ করার জন্য। অন্ধকার না হলে রজনী ঘুমাতে পারে না, অথচ আজকে আলো জ্বলছে, তাতেই শুয়ে পড়ল। কিছু জিজ্ঞেস করারও সাহস পাচ্ছেন না। লাইট অফ করে তিনিও শুয়ে পড়লেন। অন্ধকার হয়ে যাওয়ার পর রজনীর ভেতরে সব যন্ত্রণা যেন দ্বিগুণ হয়ে গেল। চাদর মুড়ি দিয়ে নিঃশব্দে কোলবালিশ খামচে রজনী কাঁদতে লাগলো। সিরাজুল ইসলাম বুঝতে পারছেন না বিছানায় তো কাঁদছে কেন। হুট করেই মনে হলো রজনী কাঁদছে না তো। দ্রুত উঠে রুমের লাইট অন করলেন তিনি। রজনীর মাথা থেকে চাদর সরাতেই দেখেন রজনী ঘুমিয়ে আছে। সব ঠিকঠাক আছে, তাহলে এতক্ষণ কেন মনে হচ্ছিল রজনী কাঁদছে? নাকি মনের ভুল? বুঝতে পারছেন না কিছু। আবারও লাইট অফ করে শুয়ে পড়েন তিনি। ঘুমে চোখ বুজে আসার আগ মুহূর্তে মনে পড়ল রজনী কখনো চাদর মুড়ি দিয়ে ঘুমায় না, ওর দম বন্ধ লাগে। ভীষণ শীতেও রজনীর হাত আর মাথা কম্বলের বাইরে থাকে, অথচ আজকে সে চাদর মুড়ি দিয়ে শুয়েছে কেন? ঘুমের জন্য আর কিছু ভাবতে পারলেন না, ঘুমিয়ে গেলেন। রজনীও ঘুমিয়ে গেল কিছুক্ষণ পর। বুকে যতই যন্ত্রণা থাকুক, ক্ষত থাকুক, মলম নিয়ে কেউ এগিয়ে আসবে না। দ্রুত না ঘুমালে সকালে উঠতে দেরি হয়ে যাবে, সকালের রান্নাও দেরি হয়ে যাবে। মুহা বেগমের সামনে ঠিক সময় নাস্তা ওষুধ হাজির না করলে চেঁচামেচি করেন তিনি। কষ্টেও হাসে রজনী। কি একটা জীবন তার! একটু কষ্ট পেলে যে রাত জেগে কাঁদবে তাও পারে না, একটা নির্ঘুম রাত কাটিয়ে যে দুঃখ বিলাস করবে তাও হয় না। রেসের ঘোড়ার মতো ছুটছেন, এই তো তার জীবন। জমিরনের 2 হাতে মাছের রক্ত। আজকে মালিহাকে পাত্রপক্ষ দেখতে আসবে। জমিরন মাছ কাটছে, সাবিহা মুরগি কষাচ্ছে।
তেজপাতা, দারুচিনি, এলাচের একটা মিষ্টি গন্ধ চারপাশে। সাবিহা আনমনে হয়ে বলল, ভাবির হাতের রোস্ট খুব স্বাদ হইতো না মা? জমিরন দীর্ঘশ্বাস ফেলে। ওই বজ্জাতের কথা তার এই বোকা মেয়েটা কেন এত বেশি বেশি মনে করে? এই মেয়েটা কেন এত বোকা হলো? নিজের চোখের সামনে কত কিছু ঘটে যাচ্ছে, অথচ সে কিছুই বুঝতে পারে না। জমিরন কথা বাড়ায় না। মাছ ভাজা হলেই রান্না শেষ হবে। মালিহাকে দ্রুত বিয়ে দিয়ে নিজের ছেলের জন্য বউ আনবেন ঘরে। দুপুরে পাত্রপক্ষ এলো। দুপুরে খাওয়া দাওয়ার পর পাত্রপক্ষ জানিয়ে গেল মালিহাকে তাদের পছন্দ হয়েছে। জমিরন স্বস্তি পায় শুনে। যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটার বিয়ে হয়ে গেলেই তো বাঁচে সে। জমিরন এদিক ওদিক তাকিয়ে মালিহাকে দেখে। মালিহাকে খুব হাস্যোজ্জ্বল লাগছে। পাত্র নিজে আলাদা করে মালিহার সাথে কথা বলেছে। মালিহাও সম্ভবত রাজি। জমিরন সাবিহাকে ডেকে বলল, তোর বোনরে একটু জিগাতো, ওর কি মতামত? সাবিহা অবাক হয়ে বলল, মা কি যে কও না, ওরে কি জিগামু আবার? ওর আবার কিসের মতামত? মতামত দিমু আমরা অভিভাবক। আমার বিয়ার সময় তো আমার মতামত লাগে নাই মা, আপনি আর ভাই মিলেই তো দিলেন। জমিরন সাবিহার দিকে তাকায়। তার দৃষ্টিতে মায়া নাকি হতাশা সাবিহা বুঝতে পারছে না। চোখের ভাষা যদি বুঝতে পারত সাবিহা, তাহলে আরও অনেক আগেই বুঝে যেত তার স্বামী কাদের তার ছোট বোনের দিকে কেমন নোংরা নজরে তাকায়, আর তার ছোট বোন কেমন কামনার দৃষ্টিতে তাকায়। নিহাত এত সূক্ষ্ম দৃষ্টি বা চিন্তা শক্তি কোনোটাই সাবিহার নেই বলে এখনো সব তার আড়ালে আছে। জমিরন বলল, না আসলে সাদেক আলীর লগে তো বিয়া একরকম ঠিকই হইয়াছিল, ওইখানে তো ওর মন বসছে। ওই হারামজাদা তো আরেক হারামজাদিরে নিয়ে ভাগছে, আমার পোলা মায়া দুজনেরই মন ভাগছে। তাই মালিহা কি সেসব ভুলতে পারছে কিনা জানার দরকার আছে না? বিয়া তো একদিনের জন্য না, আজীবন থাকবো। সাবিহা মুখ বাঁকিয়ে বলে, কি জানি আম্মা, তোমার ছোট মায়ার মতো শিক্ষিত হই নাই, আয় পাশ দিতে পারি নাই, মেট্রিক দিয়া বিয়া দিস, এত বুঝি না। আচ্ছা জিগাই। সাবিহা উঠে মালিহার রুমে যায়। মালিহার বিছানায় বসে বলল, আম্মা বলছে তোরে জিগাইতে তোর কি মতামত। তুই কি কস? আমার আবার কি মতামত থাকবো? তোমরা যা কইবা তাই হইব। সাবিয়া উঠে গিয়ে মাকে বলল, মালিহা রাজি আম্মা, আপনি শুভ দিন দেখা শুভ কাজ সায়রা ফেলেন। জমিরন খুশি হতে চেয়েও খুশি হতে পারে না। বিয়ে না হওয়া পর্যন্ত জমিরনের বুকের পাথর নামবে না। রাতে কাদের এলো শ্বশুর বাড়িতে। আজকে দুপুর থেকে মালিহা তার সাথে কথা বন্ধ করে দিয়েছে। কাদেরের মাথা গরম হয়ে আছে। মালিহার রুমের দরজা বন্ধ। কাদের বাইরে থেকে মালিহাকে ডাকে। আজকে আর মালিহা দরজা খুলছে না। দুলাভাইকে এখন আর তার দরকার নেই। কাদের কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে ডাকাডাকি করলো। তারপরও মালিহা দরজা না খোলাই গালাগালি করতে লাগলো। এই পর্যন্ত মালিহার পেছনে কম খরচ করেনি কাদের। এক ভরি দিয়ে একটা গলার চেন বানিয়েও দিয়েছে। যখন যা খেতে চেয়েছে তাই এনে খাইয়েছে। 2 বার 2টো স্মার্টফোন দিয়েছে। জামা কাপড়ের তো হিসাব নেই, অথচ শালি এখন অন্য কাউকে বিয়ে করে নিচ্ছে। কাদের এই বিয়ে কিছুতেই হতে দেবে না। মালিহা তাকে বলেছিল সাবিহাকে তালাক দিতে, সে তাহলে কাদেরকে বিয়ে করবে, অথচ শালি এখন পোল্টি নিয়ে নিল। জমিরন অনেকক্ষণ ধরে কাদেরের গালাগালি শুনছিল। এরপর আর সহ্য করতে না পেরে বলল, জামাই, ও মনে হয় ঘুমায় গেছে, ওর শরীর ভালো নাই। তুমি এখন যাও বাবা, যা হওয়ার হয়েছে। আমার মেয়ে দুইটার জীবন নষ্ট করিও না। আপনার মেয়েগো কি জীবন নষ্ট? আমার যে লাখ লাখ টাকা নষ্ট হইল তার বেলায়? আপনার মাইয়া আমার থেকে কত কিছু নিছে, আপনি নিজেও তো জানতেন। খাওন তো মা মাইয়া একসাথেই খাইছেন, এখন সব ভুলে গেছেন। জমিরন বুঝতে পারছে না কি করবে সে। এত অসহায় লাগছে কেন তার? সাবিহা জানতে পারলে কি হবে? তার বড় মেয়েটা সহজ সরল বলেই মালিহা বোনকে এভাবে বোকা বানাতে পেরেছে। এখন যদি জেনে যায় সব, সাবিহা কি মাকে ক্ষমা করতে পারবে? কাদের বলল, আমি যাইতাছি আম্মা, কিন্তু আবার আসুম। এই বিয়া আমি হতে দিব না, মনে রাখেন। আপনার বড় মায়ারে তালাক দিলে সাবিহা আমারে বিয়া করব কইছে। আমিও তাই করুম, আমি মালিহারেই বিয়া করুম। ও জামাই, এইসব কি কও? তোমার আর সাবিহার 2টা বাচ্চা আছে, সব ভুলে যাইবা তুমি? আমার সাবিহার কি হইব? সাবিহার কথা তো আপনি আগে ভাবেন নাই আম্মা, আর এখন এইসব বলে লাভ নাই। মালিহা বাইরের তর্কাতর্কি শুনে পেরিয়ে এলো। কাদের মালিহাকে দেখে এগিয়ে গিয়ে হাত চেপে ধরে বলল, তুই আমারে ধোকা দিয়া বিয়া করবি আরেক বেটার লগে? বিয়া করবি এত সোজা? মালিহা কাদেরের হাত ধরে বলল, আরে দুলা ভাই, এইসব কি কন? ওরা তো দেখতে আসে, দেখতে আসলে কি বিয়া হয় নাকি? আমি নিজেই তো রাজি না, আপনি এসব ভাইবা মাথা গরম করতেছেন কেন? কাদের শান্ত হয় মালিহার কথা শুনে। কাদের চলে যেতেই জমিরন মালিহাকে ধরে, আর পারছে না এইসব চাপ নিতে। মালিহা হেসে বলল, মা এত বোকা কেন তুমি? দুলাভাইয়ের ছুটি তো আর 1 সপ্তাহ আছে, এরপর উনি আবার সৌদি আরব চলে যাবে। উনি গেলে আমার বিয়ের ব্যবস্থা করবা। এখন এইসব আলোচনা বন্ধ।
জমিরন বুঝতে পারে মেয়ের হিসেব। রজনীর সকাল শুরু হলো ব্যস্ততা দিয়ে। গতকালের বৃষ্টিতে ছাদে বৃষ্টির পানি জমা করা সব পানির ড্রাম পাতিল ভরে গেছে। নির্জন নীরব বর্ষা সবাইকে পাঠিয়ে দিল পানি সব নিচে নামিয়ে আনতে বোতল করে। বৃষ্টির পানি দিয়ে রজনী রান্না করে। মুহুয়া বেগমের খাবার রান্না করতে হবে আগে। উনি ঝাল খেতে পারেন না মোটেও। ওনার সব রান্না আলাদা করতে হয় রজনীকে। রজনী আগে শাশুড়ির রান্না বসালো, আর সবার জন্য চা বসালো। সিরাজুল ইসলাম অফিসে যাবেন। নাস্তার টেবিলে গিয়ে দেখেন রজনী ছুটাছুটি করছে কাজ নিয়ে। সিরাজুল ইসলামের চিন্তা কমল স্ত্রীর আগের রূপ দেখে। রজনী সিরাজুল ইসলামের জন্য রুটি আর ডিম ভাজি এনে দিলেন। তারপর ছুটলেন আশারকে ডাকতে। ছাদে পানির ট্যাঙ্ক পরিষ্কার করতে হবে। প্রতি মাসে একবার ট্যাঙ্ক পরিষ্কার করে আশার। সকাল সকাল না তুলে দিলে ছেলে আবার কখন কোথায় চলে যাবে কে জানে। এমনিতেই তো সারাদিন খুঁজে পাওয়া যায় না। আষাঢ়ের রুমে ঢুকে রজনীর রাগ উঠে গেল। এটা কি কোনো রুম নাকি গোয়াল ঘর? কি একটা অবস্থা করে রেখেছে এই ছেলে। রজনী চুল টেনে আষাঢ়কে বিছানা থেকে নামায়। ঘুম ভাঙতেই আষাঢ় দেখে তার মা আবার আগের ফর্মে চলে এসেছে। হেসে বলল, গুড মর্নিং মাদার। তোর গুড মর্নিংয়ের খেতা পুরি আমি। এটা কি রুম না গোয়াল ঘর আমাকে বল। আমারে কি কোনোভাবে গরুর বাছুরের মতো লাগে মা? বরাবর 6 ফুট লম্বা আমি। কোনখান দিয়ে তোমার মনে হয় আমি গরু? এটা গোয়াল ঘর হইব কেমনে? কোনো মানুষের ঘর এরকম হয় না। গোয়াল ঘরও আরও সুন্দর থাকে। তোর কোনো লজ্জা নাই? কেমনে এখানে ঘুমাস? শরীর কুটকুট করে না? মা, রাজনীতি যারা করে তাদের দেশের চিন্তা করতে হয়, দেশ নিয়ে ভাবতে হয়। নিজের কথা ভাবার সময় কোথায় মা? আবারও আমার সাথে ডায়লগ মারস? যা ছাদে গিয়ে ট্যাঙ্ক পরিষ্কার কর। আশার বিরস মুখে মায়ের দিকে তাকিয়ে বলল, একজন ভবিষ্যৎ নেতাকে এইভাবে অসম্মান করে কথা বলা উচিত হচ্ছে না মা। একটু সম্মান দিয়েও কথা বলা যায়। ওরে গোলামের পুত, যাবি এখান থেকে? আশার হেসে ফেলে। মায়ের মুখের এই গালিটা ভীষণ কিউট লাগে আষাঢ়ের। মাকে জড়িয়ে ধরে বলল, গতরাতে কি হয়েছিল মা তোমার? কেন আপসেট ছিলে? রজনী মলিন হেসে বলে, আমার আবার কিসের মন খারাপ? আল্লাহ এমন এক সংসারে এনেছে, এখানে এত দায়িত্ব আমার যে একটু আয়োজন করে মন খারাপ করে কিছুক্ষণ নীরবে বসে থাকবো তাও পারি না। আয় আগে খেয়ে নে। নাস্তার টেবিলে ছেলেমেয়েরা সবাই বসে আছে। রজনী তখনও বলল, আগামী শুক্রবার আমরা একটা জায়গায় বেড়াতে যাব সবাই মিলে। পিঙ্কি বলে ওঠে, কোথায় বড় আম্মা? আমার একটা বান্ধবীর বাড়িতে, গ্রামের দিকে। ও আমাদের সবাইকে ইনভাইট করেছে। ঝুনি বলল, ও আল্লাহ, তাইলে তো আর বেশি সময় নাই, আর 2 দিন আছে। আজকে তো মঙ্গলবার ভাবি। হ্যাঁ তো কি হয়েছে? ভাবি যে কি কন, একটা জায়গায় যামু, একটা ভাবসাব আছে না ভাবি। আমি কিন্তু বিকালে একটু পার্লারে যামু বড় আপার লগে। ভ্রু একটু ছাটুম আর চুলে রং করুম। আশার খেতে খেতে বলল, কি রং করবা খালা? আমি তো রং করতে পারি। দেয়ালে রং করা নীল রং আছে ঘরে, আমি করে দিই। ঝুনি বিরক্ত হয়ে বলল, মজা লইয়েন না মামা, আপনি এগুলা ঠিক বুঝবেন না। ঠিকমতো মাসে মাসে যে চুল কাটে না, দাঁড়মুজ করে না, তার আবার স্টাইল সম্পর্কে কোনো জ্ঞান আছে নাকি? আশার হেসে ফেলে শুনে। পিয়াসার সকালটা শুরু হলো চায়ের মিষ্টি সুঘ্রাণে। মা চায়ের মধ্যে গোলাপের পাপড়িও ব্যবহার করে। মিষ্টি ঘ্রাণ নাকে আসতেই পিয়াসা উঠে বসে। ভালো করে তার বেডরুমের দিকে তাকায়। খুব সুন্দর তার রুমটা। পিয়াসার আগের কথা মনে পড়ছে। একটা রুম ছিল তার মা, একটা রুম ছিল মা মেয়ের। সেই রুমে একটা খাট আর একটা আলমারি। খাটে পিয়াসার পুরনো একটা টেডি বিয়ার থাকতো। মাকে কত বলেছে একটা পুতুল কিনে দিতে, মা দেয়নি। অথচ এখন পিয়াসার নিজের রুমে কত কিছু আছে। বিছানায় অনেকগুলো টেডি বিয়ার পুতুল। বাবা তো প্রতিদিনই কিছু না কিছু আনে মেয়ের জন্য। তবুও পিয়াসার মাঝে মাঝে মনে হয় তার মনটা যেন ভীষণ স্বার্থপর। এখনও মাঝে মাঝে পিয়াসা মায়ের কথা ভাবলেই পারভিনের ছবি ভেসে ওঠে, শারমিনের নয়। নিজের ভাবনার ওপর পিয়াসার নিজের কন্ট্রোল নেই। যদি নিয়ন্ত্রণ থাকতো তাহলে পিয়াসা আজীবনের জন্য ভুলে যেত নিজের বাবা মা হিসেবে অন্য কেউ ছিল কখনো। যারা তাকে এত ভালোবাসা আদর দিচ্ছে তাদের সাথে মনটা বেইমানি করছে। পিয়াসা মনকে বোঝায়, তবুও মন কথা শোনে না। আজ শুক্রবার, বাসায় মেহমান আসবে। পিয়াসা গুটিসুটি পায়ে রান্নাঘরে উকি দেয়। মা কেমন ব্যস্ত হাতে রান্না করছে, কপালে ঘাম। পিয়াসা এগিয়ে যায়, নিজের ফ্রকটা দিয়ে মায়ের কপালের ঘাম মুছে দেয়। সামান্য একটা কাজ, অথচ এইটুকুতেই শারমিনের চোখ ভিজে ওঠে। বুকে কেমন বিজয়ের আনন্দ অনুভূত হয়। এটাই বুঝি সন্তানের মায়া। কই, এত বছরে তো কেউ এই ছোট্ট কাজটা এত মায়া নিয়ে করেনি। কেউ তো এমন উকিঝুঁকি মেরে দেখেনি। এই কপালে এত সুখ লেখা আছে, কখনো কি ভেবেছিল শারমিন? শারমিন নিজেকে সামলে নিয়ে বলল, টেবিলে সেমাই রান্না করে রেখেছি, আর ফ্লাক্সে চা আছে, খেয়ে নে। বাবাকে গিয়ে বল তাড়াতাড়ি তৈরি হতে। এখনো মাছ আনা হয়নি। কখন বাজারে যাবে কে জানে। পিয়াসা বাবার ঘরে যায়।
বাবা বারান্দায় বসে চা খাচ্ছেন, হাতে একটা পেপার। মেয়েকে দেখে মিষ্টি হেসে বললেন, গুড মর্নিং মা। পিয়াসা বাবার গলা জড়িয়ে ধরে বলল, গুড মর্নিং বাবা। মা বলেছে তাড়াতাড়ি বাজারে যেতে, মাছ আনতে হবে। আনোয়ার চৌধুরী ভুলেই গেছে মাছের কথা, তাড়াতাড়ি উঠে বললেন, ইস, ভুলেই গেছি একেবারে, যাচ্ছি। পিয়াসা কি একটা ভেবে বলল, বাবা আমিও যাব। আনোয়ার চৌধুরী হেসে বললেন, যাবে? মাছের বাজার কিন্তু খুব একটা ভালো জায়গা না মা, চারদিক থেকে মাছের গন্ধ পাবে। যদি সহ্য করতে পারো তাহলে চলো। পিয়াসা আতঙ্কিত হয়ে বলল, গন্ধে যদি বমি পেয়ে যায় বাবা, তখন? আনোয়ার চৌধুরী হেসে ওঠেন মেয়ের কথায়, মেয়েকে বুকে টেনে বললেন, বমি পেলে বাবার হাত আছে না, কিসের চিন্তা মা, বাবা আছি তো। পিয়াসার কান্না পায়, এত আদর করে বাবারা কথা বলেন, তার আগের বাবা তো কখনোই বলেনি। সবসময় তো তাচ্ছিল্য আর অবহেলা শুনে এসেছে। পিয়াসা তৈরি হয়ে নেয়। শারমিন মেয়েকে যেতে দেখে বাদ সেধে বলল, মেয়েটা এখনো নাস্তা খায়নি, মেয়েকে নিয়ে কোথায় চললে? আনোয়ার চৌধুরী বলল, ও ওর বাবার সাথে যাচ্ছে, তোমার এত মাতব্বরি করতে হবে না, যাও তো। পিয়াসা খিলখিল করে হাসে। মেয়ের খিলখিল হাসি বাবা মা দুজনের কানেই যেন সুধা বর্ষণ করে। মেয়ের সাথে যেন তাদের দুনিয়া হাসছে। মাছের বাজারে ঢুকে পিয়াসা অবাক হলো, এই প্রথম সে মাছ বাজারে এসেছে। সবসময় তো দেখেছে বাড়িতেই মাছওয়ালা আসে, সেখান থেকে মাছ নেয় দাদি। পিয়াসার মনে আছে একবার দাদিকে বলেছিল একটা ইলিশ মাছ কেন। দাদি খুব বিশ্রী একটা শব্দ বলেছে এই মাছকে জড়িয়ে। পিয়াসার লজ্জায় মুখ লুকিয়ে ফেলেছে। আনোয়ার চৌধুরী এসেছেন চিংড়ি মাছ কিনতে। 4 কেজি গলদা চিংড়ি কিনলেন। পিয়াসা দেখল একটা বড় ডালা ভর্তি বড় বড় ইলিশ মাছ। পিয়াসা সেদিকে তাকিয়ে বলল, বাবা ইলিশ মাছ নেবে না? মেয়ের দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে আনোয়ার চৌধুরী দেখেন 1 থেকে 1.5 কেজি সাইজের 10 থেকে 12টা ইলিশ মাছ। ইলিশ মাছ অতিথিদের জন্য রাতেই নিয়ে গেছেন তিনি। কিন্তু মেয়ের 2 চোখে কেমন আনন্দ ফুটেছে মাছগুলো দেখে। আনোয়ার হোসেন সবগুলো মাছ কিনে নিলেন মেয়ের খুশির জন্য। চারদিকে কাদা কাদা। পিয়াসা কাদায় আটকে গেল। পিয়াসার ভয় পায়। আনোয়ার চৌধুরী মেয়ের অবস্থা দেখে হেসে ফেললেন। তারপর কাদা থেকে মেয়ের জুতো তুলে আনেন। একটা টিউবওয়েল থেকে পানি নিয়ে মেয়ের জুতো পরিষ্কার করে দিলেন। মেয়ের পা ধুয়ে দিলেন নিজ হাতে। পিয়াসা চোখ বন্ধ করে ফেলে, মনে মনে বলে, আল্লাহ আমাকে কখনো বেঈমান বানায়ও না। আমার বাবা মা এরা আমাকে যে ভালোবাসা দিচ্ছে তা 1000 গুণ করে আমি যাতে ফেরত দিতে পারি, আমাকে সেই তৌফিক দিও। একটা হোটেলে ঢুকে মেয়েকে নিয়ে নাস্তা সারলেন আনোয়ার চৌধুরী। তারপর রিক্সা নিয়ে বাড়িতে। এত মাছ দেখে শারমিন বলল, এত মাছ এনেছো কেন? গিয়েছিলাম তো শুধু চিংড়ি কিনতে, কিন্তু আমার মায়ের ইলিশ মাছ পছন্দ হলো। মায়ের পছন্দ বলে কথা, ফেলে কি করে বলো? শারমিন হেসে বলল, তা বেশ করেছ। মেয়েকে কিছু খাইয়েছ নাকি এখনও আমার মেয়ে উপোস করে আছে? তোমার মেয়ে হলে খাওয়াতাম না যদিও, এখন তো আমার মাকে নিয়ে গেছে সাথে করে, না খাইয়ে রাখি কি করে বলো? 12টার দিকে বাসার বাইরে গাড়ির হর্ন শোনা গেল। আনোয়ার চৌধুরী মেয়েকে নিয়ে অতিথিদের অভ্যর্থনা জানাতে গেল। গাড়ি থেকে একে একে অতিথি নামছে। পিয়াসা অবাক হয়ে দেখছে সবাইকে। রজনী এগিয়ে এসে পিয়াসাকে জড়িয়ে ধরে কপালে চুমু খায়। মেয়েটা কি যে মিষ্টি দেখতে, যেন পরীর রাজ্য থেকে ভুল করে পৃথিবীতে চলে এসেছে, পাখা দিলেই উড়ে যাবে। রজনীর অবাকও লাগে। শারমিন আনোয়ার দুজনেই শ্যামবর্ণ, অথচ তাদের মেয়েটা একেবারে অন্যরকম। অবশ্যই এখানে কারো কিছু করার নেই, সব মানুষ তো একরকম হয় না, সবসময় বাবা মায়ের সাথে মিলবে এমনও তো নয়। তার ছেলে আশার যে 6 ফুটের লম্বা, তাদের পরিবারে 5-7-এর ওপরে আর কেউ নেই। আষাঢ়ের কথা ভাবতেই রজনীর রাগ হলো। ছেলেটাকে এতবার করে বলল, অথচ এলো না সে আজও। কোথাও যায় না এই ছেলে। পিঙ্কি পিয়াসাকে দেখে এগিয়ে এলো। এই মেয়েটা তার বয়সী হবে। খানিকক্ষণের মধ্যে রিঙ্কি, পিঙ্কি, বর্ষার সাথে পিয়াসার ভাব হয়ে গেল। তবে নীরা, মীরা, মিনি পিয়াসাকে তেমন পছন্দ করল না। নিজেদের চাইতে সুন্দর কাউকে দেখলে 3 বোনের মেজাজ তিরিক্ষি হয়ে যায়। সবসময় সবখানে তারাই সৌন্দর্যের জন্য সবার কাছে আকর্ষণীয় হয়, অথচ এই মেয়ের পাশে আজ নিজেদের ভীষণ ম্লান মনে হচ্ছে। 3 বোন একসাথে ঘুরতে লাগলো আলাদাভাবে। শিরিন বিরক্ত হয়ে সোফাগুলো দেখছে। এক ফাঁকে ছোট ভাই মিরাজুল ইসলামের বউ নার্গিসকে ডেকে বলল, নার্গিস দেখে যা। বড় ননদকে নার্গিস খুব একটা পছন্দ করে না, তবুও এগিয়ে গেল। শিরিন বলল, এরা কেমন মানুষ দেখ না, এগুলো কোনো সোফা হয়েছে? কেমন মনমরা কালার না এগুলা, কোনো ডিজাইন নাই, কিচ্ছু নাই, দেখে মনে হয় ফ্রিতে পাইছে। রজনী পাশ দিয়ে যাওয়ার সময় কথাটা শুনতে পেল। নিজের বান্ধবীর অপমান যেন রজনীর নিজের গায়ে লাগলো। এগিয়ে এসে বলল, আপা এগুলো ব্র্যান্ডেড ফার্নিচার, সবসময় নিজের পছন্দ দিয়ে অন্যকে জাজ করতে যাবেন না আপা। আপনার পছন্দ আপনার কাছে, সবার পছন্দ এক না। শিরিন সাথে সাথে বলল, আমারে ব্র্যান্ড শিখাইতে আসিও না, আমরা জমিদার বংশের মাইয়া,
তোমাগো থাইকা অনেক বড় খানদান আমাদের। রজনীর ইচ্ছে করল একেবারে জুৎসই একটা উত্তর দিতে, কিন্তু বান্ধবীর বাড়িতে সিক্রেট করতে চায় না ভেবে চুপ করে গেল। মিনি এসে মাকে বলল, এদের মেয়েটাকে দেখেছ মা, কেমন বিদেশিদের মতো লাগে, তাই না? শিরিন ভালো করে খেয়াল করেনি পিয়াসাকে। মেয়ের কথা শুনে এগিয়ে গিয়ে ভালো করে দেখে, তারপর পিয়াসার হাত ধরে বলে, এই মেয়ে, তোমার কি শ্বেতরোগ আছে নাকি? পিয়াসা অবাক হয়ে বলে, শ্বেতরোগ কি আন্টি? নীরা মীরা হেসে ওঠে। বেশ হয়েছে, মা একটা ভালো কথা বলেছে। শিরিন বলল, হ্যাঁ সেটি মনে হচ্ছে। নীরা মীরা মিনি, সাবধানে থাকিস, দূরে থাকিস, শ্বেতরোগ হইব আবার বেশি মাখামাখি করলে। পিয়াসা বুঝতে পারল না কি বলছে এই আন্টিটা। রজনী, নার্গিস, মহুয়া বেগম, ঝুনির সাথে শারমিন কথা বলছে। এমন সময় পিয়াসা মায়ের কাছে যায়, মাকে জড়িয়ে ধরে বলে, মা শ্বেতরোগ কি? আমার কি শ্বেতরোগ হয়েছে? শারমিন চমকে ওঠে, কি বলছে মেয়ে এসব? রজনীর মুখ রক্তশূন্য হয়ে যায়। এই মহিলাকে আনার কোনো ইচ্ছেই ছিল না রজনীর। এই যে বিষাক্ত সাপের মতো সবখানে বিষদাঁত ফোটাতে থাকে, তা রজনী আর নার্গিসের চাইতে ভালো কে জানে। পিয়াসা বলে, ওই আন্টি বলেছে আমার নাকি শ্বেতরোগ, ওনার মেয়েদের বলেছে আমার থেকে দূরে থাকতে, নয়তো শ্বেতরোগ হবে নাকি। মহুয়া বেগমের মুখ গম্ভীর হয়ে যায় শুনে। নিজের বড় মেয়ের ওপর ভীষণ রাগ হয়। এই মেয়েটা এরকম কেন? স্থানকাল কিছুই বুঝতে পারে না। ঝুনি খালা এগিয়ে এসে পিয়াসাকে বলল, ওই আন্টির কথা ভাইব না তো আম্মা। ওই আন্টির মাথার স্ক্রু একটু লুজ। সবসময় কোনোখানে যাওয়ার আগে আমরা সবাই টাইট দেয়া দিই। আজ তাড়াহুড়ায় ভুলে গেছে সবাই টাইট দিতে, এই জন্য উল্টাপাল্টা কথা কয়। রজনী অপরাধ চোখে তাকায় শারমিনের দিকে। শারমিন হেসে বলল, তুই এত মন খারাপ করছিস কেন? আমি সবই বুঝি। ননদ যে কত বড় কাঁটা তা আমিও জানি রজনী, ভাবিস না। ভাগ্যিস আমাকে বলেছে মেয়ে। ওর বাবা শুনলে আজকে তোর ননদের কপালে দুঃখ ছিল। মেয়ের ব্যাপারে এক চুলো ছাড় দিতে রাজি না চৌধুরী সাহেব। রজনী কৃতজ্ঞতার চোখে তাকায়।